ঈশান কারোর সাথে দেখা করার জন্য আজকে রেস্টুরেন্টে এসে বসে আছে। গত 15 মিনিট যাবৎ। বিরক্তি লাগছে খুব। 15 মিনিট যাবৎ ফোন ঘাটছে। এর মাঝে আব্বুকে বারবার করে কল করেছে। কল করে জিজ্ঞেস করলো মেয়েটা আসছে কিনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঈশান আজকে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে। আর মেয়েটা ওর আব্বুর বন্ধুর মেয়ে। মেয়েটার সাথে ওর বিয়ের কথা চলছে। কিছুদিন যাবৎ আব্বু আম্মু বিয়ের জন্য তাড়া দিচ্ছিল। ঈশানও ভেবেছে যেহেতু কাউকে আর পছন্দ নেই সেহেতু বিয়েটা করে নেওয়াই যায়। বোনটা ঈশানের কাছে আবদার করেছে, তার ভাবি দেখার শখ হয়েছে। বারবার করে বলছিল। বাসা থেকে ভেবেছে যেহেতু এখন আব্বুর অফিসে বসতে শুরু করেছে, তাহলে না হয় বিয়েটা করে ফেলাই ভালো। এরপর তো বোনকে আবার বিয়ে দিতেই হবে। আসলে বোনকেই ঈশান আগে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বোনের আবদার সে ফুপি হবে, তারপর বাসা থেকে যাবে। কিছু কিছু সময় নিয়ম ভেঙে নিয়মের বাইরে গিয়ে আমাদের অনেক কিছুই করতে হয়। ঠিক তেমনভাবেই ঈশানের ইচ্ছেটা পূরণ করে উল্টো বোনের ইচ্ছেটাকে পূরণ করতে হলো। আব্বু বারবার করে বলেছিল আম্মুকে যেন ছেলের কোথাও পছন্দ থাকলে সেটা জেনে বিষয়টা ওনাকে জানায়, কিন্তু ঈশান শুধু হেসে উত্তর দিয়েছিল, তোমাদের পছন্দই আমার পছন্দ, আমার আর কোনো পছন্দ নেই। যেখানে যেভাবে বলবে সেভাবেই বিয়ে করে নেব। কথাগুলো ভাবছিল ঈশান। এর মাঝখানে কেউ এসে সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আপনি ঈশান? মেয়েলি কণ্ঠে ধ্যান ভাঙল ঈশানের। ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। সামনে থাকা মেয়েটার কথা শুনে ভেবেছিল কে না কে হবে, কিন্তু তাকিয়ে কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে গেল, স্তব্ধ হয়ে রইল। বুকের ভেতর থেকে হার্টটা দ্রুত গতিতে স্পাম করতে লাগলো। কারণ সামনে যে দাঁড়িয়ে আছে তাকে শুধু মেয়ে বললে ভুল হবে। একদম পরীর মতো দেখতে একটা ফুটফুটে মেয়ে। বাঙালি মেয়েদের মতো সুন্দর করে শাড়ি পরেছে, 2 হাত ভর্তি চুড়ি পরে হালকা মেকআপে সেজে এসেছে, যার জন্য দেখতে অসম্ভব রকমের মায়াবী লাগছে। এই মেয়েটার নাম নিশ্চয়ই মায়া। ঈশান কথাগুলো ভাবছিল। ঈশানের থেকে রেসপন্স না পেয়ে মেয়েটা ওর সামনে তুড়ি বাজাতেই ছেলেটার ঘোর কাটলো। তাড়াহুড়ো করে এসে এবার মেয়েটার পাশে দাঁড়াতে মেয়েটা অবাক হলো। মেয়েটা কিছু জিজ্ঞেস করবে তার আগেই ঈশান মেয়েটার সামনে থাকা চেয়ারটা টেনে ওকে বসার জন্য জায়গা করে দিয়ে বলতে লাগলো, প্লিজ সিট ডাউন। মেয়েটা হয়তো অবাকই হলো ঈশানের এরকম ধারাম কর্মকাণ্ডে। মেয়েটা বসে পড়ল, খানিকটা মুচকি হাসতে হাসতে। ঈশানও গিয়ে ওর সামনে বসে পড়ল, তারপর নিজে থেকেই বলতে আরম্ভ করলো, আপনাকে মনে হয় অনেকক্ষণ অপেক্ষা করিয়ে ফেললাম। আমি সত্যি সরি, আসলে রাস্তায় জ্যামের কারণে আটকে পড়েছিলাম। আমার এই দিক থেকে ওই দিক থেকে এদিকে আসাটা না বেশ খানিকটা ঝামেলা, সেই জন্যই এমন করে আপনাকে দেরি করতে হলো। তার জন্য আমি এক্সট্রিমলি সরি। কোনো ব্যাপার না, মেয়ে দেখতে আসলে একটু একটু দেরি করতেই হয়। তাছাড়া যদি আপনার বাসায় যেতাম তখন অনেক সময় লাগতো। তার থেকে এখানে মাত্র মিনিট 20 অপেক্ষা করেছি, তাতে আর এমন কি। মেয়েটা মায়াবী চোখে ঈশানের দিকে তাকালো। 20 মিনিট যাবৎ ছেলেটা ওর জন্য অপেক্ষা করছে, তাই বেশ খানিকটা আদুরে সুরে বলতে লাগলো, আমি সত্যিই সরি, বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে। তাহলে আরও আধা ঘন্টা আগেই বের হতাম। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আরে না, ঠিক আছে, এত সরি বলতে হবে না। তাছাড়া আপনি আমাকে আগে জানিয়ে দিলে আমি আপনাকে ড্রপ করে নিতাম, কিংবা বাসাতে দেখা করতে বললেও আমি সেখানেই যেতাম। সেটা করলেন না, খামাখা মেয়ে মানুষ একা একা এদিকে আসতে হলো আপনাকে। তাতে কি, মেয়ে মানুষ কি রাস্তায় বেরোতে পারে না, নাকি রাস্তাঘাটে বেরোলে সমস্যা হয়? বর্তমানকার পরিস্থিতি তো জানেনই, তারপর এরকম কেন বলছেন? একা একটা মেয়ে রাস্তাতে ঠিক কতটুকু নিরাপদ সেটা আপনার জানা। তারপর এরকম প্রশ্ন যে। বাহ, বেশ গুছিয়ে কথা বলতে পারেন, আর বাস্তবসম্মত ধারণা আছে আপনার। তো বলুন কি খাবেন? ওটা আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি, আগে চা কিংবা কফি? তারপর যেটা করতে এসেছি আর বলতে এসেছি সেটা করে তারপর না হয় লাঞ্চটা করা যাবে। শিওর, কফি হলেই চলবে। ঈশান মেয়েটাকে বারবার করে দেখছে, তারপর ছবিটা বের করে দেখলো। ছবির সাথে মেলাচ্ছে। ছবির থেকে সামনাসামনি দেখতে বেশি সুন্দর। সামনে থেকে অসম্ভব রকমের মায়াবী লাগছে। চুলগুলো বেশ খানিকটা বড়, ছেড়ে দিয়েছে, তার জন্য আরও সুন্দর লাগছে। মিনিট 5 পরে ওয়েটার কফি দিয়ে যেতেই এর মাঝে ঈশান কফির কাপে চুমুক দিল। মেয়েটা লজ্জা পাচ্ছে, বারবার মুখের উপর এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিচ্ছে। ছেলেটা কথা বলছে না। ঈশিকা ভেবেছিল ছেলেটা হয়তো অন্য 8-10টা ছেলের মতো এসে ফটর ফটর করতে আরম্ভ করবে, এই প্রশ্ন সেই প্রশ্ন ওকে বিরক্ত করে তুলবে, কিন্তু এই ছেলেটার স্বভাব দেখে মনে হচ্ছে বেশ শান্ত। আর তার উপরে এসে আসার পর থেকে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যার জন্য প্রথমে অস্বস্তি আর
এখন লজ্জা, সব মিলিয়ে একটা অস্বাভাবিক অবস্থায়। এই ছেলে এমন করে তাকিয়ে আছে দেখেই হয়তো বুকের ভেতর এমন ধুকপুকানিটা বেড়ে যাচ্ছে। ইশিকা আগেও কত ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলেছে, কিন্তু এমন তো হয়নি। ছেলেটার অন্যদিকে মনোসংযোগ করার জন্য এবার ইশিকা বলতে লাগলো, আচ্ছা আপনার শিওর কফি হলেই চলবে? আচ্ছা আপনার কয়টা গার্লফ্রেন্ড আছে? একটাও নেই। অবশ্য আপনি চাইলে বিয়ের পরে আমি ট্রাই করে দেখতে পারি। একদম খুন করে ফেলবো। সাহস কত বড়! বিয়ের পরে অন্য মেয়ের সাথে রিলেশন করবে মানে? একদম চোখ অন্ধ করে রাখবো, যেন অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও না পারেন। মেয়েটার এমন হঠাৎ ভায়োলেন্ট হয়ে যাওয়াতে ঈশান ফিক করে হেসে ফেলল। মেয়েটা এবার নিজেই লজ্জা পেয়ে গেল। জিহবায় কামড় দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে ঈশান বলতে লাগলো, ইশিকা, এখনও আমাদের বিয়ে হয়নি। অবশ্য সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি হ্যাঁ বললে অবশ্যই হ্যাঁ হবে, আর না বললে দ্বিতীয়বার আমাদের আর দেখা হবে না। তার আগেই আপনি এমন কথা বলছেন। হয়নি, হবে। এক প্রকার তো বিয়ের কথা হয়েই আছে। তাছাড়া আব্বু আম্মু আপনাকে পছন্দ করে, আপনি আব্বুর বন্ধুর ছেলে। তার মানে কি আমি ধরে নিব আপনার আমাকে পছন্দ, কিংবা আপনি বিয়েতে রাজি? না হবার কি আছে, সব দিক থেকে ঠিকঠাক পারফেক্ট। তাহলে বারণ করবো কেন? না, মানে আসলে আপনারও তো বয়ফ্রেন্ডও থাকতে পারে। তাছাড়া বিয়ের দিন এসে দেখা গেল অন্য কারোর সাথে সম্পর্ক থাকে, তখন তার সাথে পালিয়ে গেলেন। আজকালকার মেয়েরা মুখে অনেক কিছুই বলে, আব্বু আম্মুর সামনে বলে তাদের পছন্দেই বিয়ে করে নেবে, কিন্তু পরবর্তীতে এসে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। ও প্রমাণ দিতে হবে? তাহলে বিয়ের পরে না হয় সেটা প্রমাণ পাবেন। তো বাসায় গিয়ে কি বলবেন? বাসায় বলে এসেছি, কারণ আপনাকে আমি আগেই দেখেছি। তাছাড়া ছবিতে যা দেখেছি তার থেকে সামনাসামনি দেখে মনে হচ্ছে আপনি তার থেকে বেশি হ্যান্ডসাম দেখতে। আপনাকে আমার সাথে মানাবে ভালোই, সবাই বলেছিল। ঈশানের কাছে মনে হলো মেয়েটা কি নির্লজ্জ বেহায়া। আবার পরবর্তীতে মনে হলো আজকালকার মেয়ে তো, তাই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলাটাই বেটার। এর মাঝে ওয়েটার এসে জিজ্ঞেস করলো, কি খাবেন স্যার? আমি না, ম্যাডাম অর্ডার করবেন। ঈশান ইশারা করে ম্যাডামকে দেখিয়ে দিলে ওয়েটার মুচকি হেসে জিজ্ঞেস করতেই মেয়েটা অর্ডার করতে লাগলো। ঈশান বুঝতে পারলো এগুলো ওর কমন, তাই বেশ খানিকটা আশ্চর্য নিয়েই মেয়েটাকে বলল, আপনি যেসব খাবার অর্ডার করলেন হুবহু কপি না হলেও মোটামুটি 80% আমার সাথে মিলে যায়। মিলতে তো হবেই, দুদিন বাজে স্বামী স্ত্রী হব, তাহলে মিলতে হবে না? ঈশান মুচকি হাসলো। মেয়েটা থেকে থেকে লজ্জা পাচ্ছে, তাই ঈশান বলতে আরম্ভ করলো, বিয়েতে রাজি, তার উপর আবার থেকে থেকে লজ্জা পাচ্ছেন। দুদিন বাদে একসাথে থাকতে হবে, তখন এই লজ্জাটা কোথায় রাখবেন? হ্যাঁ, প্রথমবার তো, তাই লজ্জা লাগছে। দুদিন বাদে সব ঠিক হয়ে যাবে, তখন আর এত লজ্জা লাগবে না। একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তো? শিওর, মনে করার কি আছে? দুদিন বাদে তো আপনার সাথে থাকতেই হবে, তাই আপনি আমাকে অবশ্যই জিজ্ঞেস করতেই পারেন। আসলে জিজ্ঞেস করছিলাম যে এখন না হয় কথা বলছেন, তাতে লজ্জা পাচ্ছেন, পরবর্তীতে যদি কাছে আসি কিছু করার চেষ্টা করি তখন কি হবে? আপনি কিন্তু একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছেন। এত বললে এবার সত্যি লজ্জায় পড়ে যেতে হবে আমাকে। ঈশান আবারও ফিক করে হাসলো। এর মাঝে ওয়েটার খাবার নিয়ে আসলে ঈশান মেয়েটাকে সার্ভ করে দিল নিজের হাতে, তারপর খেতে বলল। ঈশিকা ভাবতে পারেনি দেখে শুনে এত ভালো একটা ছেলের সাথে আব্বু ওর বিয়ে ঠিক করবে। তাছাড়া যতদূর দেখছে, যতদূর শুনেছে, আর এখানে এসে যেটা বুঝতে পারছে, তাতে ছেলেটা মেয়েদের প্রতি আসলেই সিরিয়াস, আর বিশেষ করে হবু বউয়ের প্রতি তো একটু বেশি। আসার পর চেয়ারটা পর্যন্ত নিচে টেনে দিল, তার উপর খাবার সার্ভ করে দিল, নাকি এগুলোকে দেখানোর জন্য? বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। ঈশান খেতে খেতে আরও অনেক প্রশ্নই করলো, আবার নিজের সম্পর্কেও বলার জন্য বলতে বলল, যদি কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, লজ্জা কিংবা সংখ্যা নিয়ে জিজ্ঞেস করবেন না। তারপর বাসায় গিয়ে মনে হবে আরও কিছু প্রশ্ন করা ছিল। থাকলে তখন করে নেব। তাছাড়া আপনি কি আমার কল রিসিভ করবেন না নাকি? শিওর, অবশ্যই করব। কেন করব না? দুদিন বাদে যার সাথে প্রতিদিন কথা হবে তার সাথে একটু কথা বলতে পারবো না? দুজনে আরও অনেকক্ষণ কথা বলল। খাওয়া দাওয়া শেষে ঈশান মেয়েটাকে গাড়িতে তুলে দিল। তারপর যাবার সময় মেয়েটা ওর নম্বরটা চাইলে ঈশান নিজে থেকে ফোনটা নিয়ে নম্বরটা সেভ করে দিল। ঈশান বাসায় আসলো খুব খুশি মনে। ভাবতে পারিনি যে আব্বু যেটা বলেছিল তার থেকে মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। তার ওপর আম্মু নাকি মেয়েটাকে দেখেছে, কয়েকদিন আগেই ওদের বাসায় গিয়েছিল। আর আজকে মেয়েটার সাথে কথা বলে যতদূর বুঝতে পারলো তাতে বোঝা যাচ্ছে ওর সাথে এক প্রকার বিয়ে ঠিক হয়ে আছে। তাই ঈশান স্বাভাবিকভাবেই নিল বিষয়টাকে। আর অস্বাভাবিকভাবে নেবারই বা কী আছে? আব্বু আম্মুকে যেহেতু কথা দিয়েছিল ওদের পছন্দে বিয়ে করবে, তাহলে না হয় সেটাই করবে।
বাসায় আসতেই এর মাঝে কলিং বেল দিলে আম্মু গিয়ে দরজা খুলে দিল। তারপর ছেলের হাত থেকে ব্লেজারটা নিল। ঈশান রুমের দিকে যেতে গেলে তখন আব্বু ডাইনিং থেকেই প্রশ্ন করে বসলো। মেয়ে কেমন দেখলে আব্বু? ঈশান আব্বুর দিকে তাকিয়ে রইল। ভদ্রলোক একটু মুচকি হাসলো। তখন ছেলে এসে আব্বুর সামনে বসলো। তারপর সামনে থাকা গ্লাসের পানিটা নিয়ে ঠকঠক করে খেয়ে নিয়ে বলতে লাগলো। সব দিক দিয়েই পারফেক্ট, তাছাড়া কথাবার্তা ব্যবহার সব কিছু তোমার মার্জিত, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা উপরওয়ালাই ভালো জানে। এই বাড়ির বউ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে বুদ্ধিমতী আর চিন্তাভাবনা আর ব্যবহারটা ওর মধ্যে আছে। তোমরা চাইলে বিয়ে ঠিক করতে পারো। বিয়েটা আমরা সেদিনই ঠিক করে এসেছি, যখন তুমি বলেছিলে তোমার কোনো পছন্দ নেই। তার মানে আজকে শুধু ফর্মালিটির জন্য আমাদের দেখা করতে বলে, তাই তো? বিয়ের আগে হবু বউকে একবার দেখবে না? তাছাড়া মেয়েটা তোমার সাথে একটু মানিয়ে নেবে। তোমাদের কথা হলে তোমরা নিজেদের মতো করে কিছুটা সময় কাটালে সেটার প্রয়োজন ছিল না? অবশ্যই ছিল। আর যে 7 দিন বাকি আছে, দুজনে চাইলে দেখা করতে পারো, ঘোরাফেরা করতে পারো। তোমার আব্বু আর তার বন্ধু সবই ঠিক করেছে। এখন বাদ বাকিটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি আমরা। ঈশান কথার জবাব মুখের হাসিতে দিল। তারপর রুমের দিকে চলে গেল। রাতে মেয়েটা নিজে থেকে কল করেছিল। ঈশান মেয়েটার সাথে কথা বলল বেশ স্বাভাবিকভাবে। আর নিজে থেকে এত এত কথা বলছিল মেয়েটা, এত এত প্রশ্ন করছিল, যার জন্য ঈশান একটু অবাক হলো। প্রথম দিনই ওর সাথে এত কথা বলছে, তাতে ঈশানের মনে হচ্ছে মেয়েটার আগে কোনো বয়ফ্রেন্ডের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স আছে কিনা। তাই ঈশান প্রশ্নটা করেই বসলো। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবেন ইশিকা? জি বলুন, কি কথা? আপনি আমার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলছেন কিভাবে? তাছাড়া আপনার কথাবার্তায় মনে হচ্ছে আপনি আগেও অনেক ছেলেদের সাথে কথা বলেছেন। যদি মাইন্ড না করেন তাহলে বলেন, আপনার কয়টা রিলেশন ছিল? যদি একটু বলতেন তাহলে ভালো হতো। ছেলেদের সাথে কথা তো বলেছি, কিন্তু তারা সবাই ফ্রেন্ড ছিল। আর কয়টা রিলেশন ছিল মানে কি? আমাকে দেখে আপনার এরকম বাজে মেয়ে বলে মনে হয়? ফ্রেন্ড আর কাজিনদের বাইরে তেমন কারোর সাথে আমার কথা বলা হয়নি। আজকেই প্রথমবার বাইরে কোনো ছেলের সাথে ফার্স্ট দেখা করলাম, আর আপনি এমন কথা বললেন। ওহ আচ্ছা, জানার জন্য করলাম। তাছাড়া দেখতে হবে না যে আমার বউ হবে সে কত দূর কী করেছে না করেছে? সেটাই, কিন্তু বিয়ের পর যদি জানতে পারি যে আপনার কোথাও রিলেশন ছিল, তাহলে আপনার খবর আছে। বিয়ের আগে অনেকের অনেক জায়গায় রিলেশন থাকে, এসব ধরে রেখে বসে থাকলে হয় না। তাছাড়া আপনারও তো থাকতে পারতো, তাই না? সেটা তো আমি জিজ্ঞেস করে নিলাম। রিলেশন নেই, তবে অনেকগুলো ছেলে পছন্দ করে। আজও পর্যন্ত অনেকগুলো ছেলে পেছনে পড়ে আছে, আমি তাদের সরাতে ব্যস্ত থাকি। তাছাড়া এদেরকে আব্বু আর আম্মু পাত্তা দিতে বারণ করেছে, বলেছে এরা নাকি আমার ক্ষতি করবে। আর আজকালকার দিনের প্রেম ভালোবাসা সম্পর্কে আমার খুব ভালো করেই জানা আছে। জানা থাকা ভালো, তাছাড়া না জানলে সেটা ক্ষতির কারণ হয়। এই ঘটনার পর পুরো 7 দিন বাদেই দুজনের বিয়েটা হয়ে গেল। আর খুব ধুমধাম করেই বিয়েটা হয়েছে, যার জন্য অনেকেই ওদের বিয়েতে ইনভাইটেড ছিল। দুই পরিবারই বিশাল বড় অনুষ্ঠান করলো। আর এই 7 দিন ইশিকার সাথে ঈশানের প্রতিনিয়ত কথা হয়েছে। মেয়েটা বেশ সহজ সরল স্বভাবের দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু ভেতরের মানুষটা কতটা কঠিন কিংবা তাকে বুঝতে কতদিন সময় লাগবে ঈশান সেটাই ভাবছে। বাসর ঘরে আসার আগে আব্বু আম্মু বোন সবাই অনেক অনেক কথা বলল। আত্মীয় স্বজন সবাই অনেক বোঝালো। ঈশান যখন রুমে আসছিল তখন আম্মু পেছন থেকে ডাকতেই ঈশান আম্মুর সামনে গিয়ে দাঁড়ালো। আম্মু ওকে নিচের দিকে ঝুঁকতে বললেই ঈশান কপালটা এগিয়ে দিলে আম্মু ওর কপালে চুমু খেলো। ঈশান একটু মুচকি হেসে বলতে লাগলো। আরও কিছু বলা বাকি আছে আম্মু? যেটা বলতে চাইছিলাম সেটা হলো তো, তুমি খুব ভালো করেই বুঝতে পারছো ও এখন থেকে তোমার দায়িত্ব। তাছাড়া তোমার একমাত্র জীবন সঙ্গিনী, যার সাথে তোমাকে জীবনের বাকিটা পথ চলতে হবে, সারা জীবন সময় কাটাতে হবে, থাকতে হবে। আমরা থাকি কিংবা না থাকি, তখন তোমাকে ওকে নিয়ে পথ চলতে হবে। তাই ভালো হয় তুমি ওকে দেখে শুনে বুঝে আর দায়িত্ব ভেবে নয়, ভালোবেসে ওর সাথে সময় কাটাও। এমন কোনো কাজ করো না যার জন্য ও কষ্ট পায়। আর যেটা ছিল সেটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। ভবিষ্যৎকে সাথে নিয়ে চলো, যে তোমার সাথে থাকবে, যাকে তুমি নিজের করে নিয়ে পরবর্তীতে আমাদের দাদু দিদা ডাক শোনাবে। তার জন্য চিন্তা ভাবনা করো, ভবিষ্যতের কথা ভাবো।
এখন এসব উদ্ভট চিন্তা ভাবনা করে মন খারাপ করো না। আর মেয়েটাকে এমন কিছু বলো না যার জন্য কষ্ট পায়। ওকে আমাদের প্রচণ্ড পরিমাণে পছন্দ, সেজন্য তোমার আব্বু ওকে পছন্দ করেছে। ওর আব্বুর সাথে সবটা জানিয়ে কথা বলেছে। ওকে আমাদের শুধু বৌমা না, মেয়ে হিসেবে প্রচণ্ড পরিমাণে পছন্দ। এত মিষ্টি একটা মেয়ে আসলেই হয় না। তোমাদের সবার কথা আমি রাখার চেষ্টা করব। আমাকে দোয়া করো যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আম্মু মুচকি হেসে ছেলেকে চলে যেতে বলে নিজেও চলে গেল। ঈশান দরজা ঠেলে ভেতরে এসে দাঁড়াতে গেলেই ঈশান ওকে বসতে বলল। তখন মেয়েটা বেশ খানিকটা আশ্চর্য ভরা কণ্ঠ নিয়ে বলতে লাগলো, বসবো কেন? সালাম করতে হবে না? কোনো প্রয়োজন নেই। আমি বিয়ের সময় দেখলাম আপনি আমার থেকে 6 মাসের সিনিয়র। মানে আপনি বুঝতে পারছেন, আমি আপনার জুনিয়র, আপনি আমার সিনিয়র বউ। সেটা আমি আগে জানতাম। এসব কোনো বিষয় না। তাছাড়া স্বামীকে তো সালাম করতেই হয়। না, করতে হবে না, বসুন। এই গল্পে আর বিয়ের সব ডিটেলসে বললাম না। ঈশান এসে কিছুক্ষণ মেয়েটার সামনে বসে রইল। তারপর মেয়েটা বিরক্ত ফিল করছে বুঝতে পেরে ঈশানের ঘুমটাটা তুলল। তারপর মাশাল্লাহ বলতেই মেয়েটার বুকের ভেতর কেঁপে উঠল। কেমন যেন লজ্জার একটা ছাপ এসে ভিড় করলো। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর ঈশান একটা সময় নিজে থেকে ঈশিকার একটা হাত নিজের হাতের মধ্যে নিল। তারপর ডায়মন্ডের একটা রিং বের করে অনামিকা আঙুলে আংটিটা পরিয়ে দিতেই ঈশিকা বেশ কিছুক্ষণ ধরে দেখে নিজেই খানিকটা লজ্জা পেল, কারণ ঈশান হাত ধরে রেখেছে। তারপর হাতের উল্টো পিঠে আবার চুমু খেলো ছেলেটা, যার জন্য ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এরকম একটা কর্মকাণ্ড ছেলেটা আগে কখনো করেনি, কারণ এই 7 দিনে 2-3 বার দেখা হয়েছিল দুজনের। বিয়ের আগে গায়ে হলুদে দুজনের দেখা হয়েছে। তারপর আবার ঈশান একদিন মাঝরাতে মেয়েটার জেদ মানাতে ওকে আইসক্রিম দিতে গিয়েছিল। বাইক নিয়ে সেদিন মেয়েটার বাসার নিচে এসেছিল, তখনও এমন কিছু হয়নি। ঈশিকার এরকম কর্মকাণ্ডের জন্য ঈশান বিরক্ত নয়, তবে ঈশিকা দেখতে চেয়েছিল ছেলেটা ওর প্রতি বিরক্ত ফিল করে কিনা, কিন্তু উল্টো দেখছে ছেলেটা ওর প্রতি প্রচণ্ড পরিমাণে সিরিয়াস। ঈশান ঈশিকার হাত ধরে রেখেছে দেখেই মেয়েটার কেমন অস্বস্তি ফিল করছে, তাই ছেলেটা আবার উঠে গেল। ঈশিকা ভাবলো ছেলেটা আবার রাগ করলো না তো, কিছু বলবে তার আগেই আবার ফিরে আসলো। ঈশান একটা ব্যাগ থেকে বেশ কিছু টাকা বের করে ওর সামনে রাখলো, পুরো 20 লক্ষ টাকা, যেটা দিনমোহরে লেখা হয়েছিল। ঈশান টাকাগুলো মেয়েটার সামনে রাখতেই ঈশিকা টাকাগুলো ব্যাগে রেখে বলল, এই টাকাগুলোর কোনো মূল্য নেই যদি আপনি আমার না হন। তাছাড়া এগুলো আর কখনো দেওয়ার চেষ্টা করবেন না। এগুলো আমার চাই না ঈশান, শুধু একটু ভালোবাসা চাই আপনার থেকে। ঈশান মুচকি হাসলো। এক সাইডে রাখতেই ঈশিকা বেড থেকে উঠে দাঁড়ালো, বলল, নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজটা পড়ে নিন, সেটাই মনে হয় বেটার হবে। মেয়েটার কথাতেই সবই করলো। তারপর দুজনে বেডে আসলো। ঈশিকা ভেবেছিল ঈশান 8-10টা ছেলের মতো ঝাঁপিয়ে পড়ে আদর করতে আরম্ভ করবে আর অধিকার দেখাতে শুরু করবে, কিন্তু ছেলেটা তার কিছুই করলো না। উল্টো ওকে শুয়ে পড়তে বলতেই ঈশিকা শুয়ে পড়ল। ঈশান ওর দিকে ফিরতেই ঈশিকা ওর হাতের উপর হাত রেখে বলতে লাগলো, সবসময় আমাকে এভাবেই বোঝার চেষ্টা করবেন ঈশান। আমি খুব বেশি কিছু চাই না, চাই সবসময় একটু মানসিক শান্তি, যেটা আপনি আমাকে দেবেন। অশান্তির কারণ হবেন না প্লিজ। এমন কিছু করবেন না যার জন্য আমি কষ্ট পাই। ঠিক আছে, চেষ্টা করব। আর আপনাকে চেষ্টা করতে হবে। আপনি আমাকে যাই বলেন, আমার আব্বু আম্মুর সাথে এমন কিছু করবেন না যার জন্য ওরা কষ্ট পায়, কারণ ওরা আপনাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। মেয়ের মতো ভেবে বাড়ির বউ করে এনেছে, কারণ ওরা আপনাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। মেয়ের মতো ভেবে বাড়ির বউ করে এনেছে। ওদের ভালো রাখার চেষ্টা করবেন। ওরা ভালো থাকলেই ভাববেন আমি ভালো আছি। এমন করবোই কেন? আপনার কি আমার ভালোবাসা চাই না ঈশান? ঈশান ঈশিকার হাতের উপর অন্য হাতে একটু শক্ত করে ধরে আশ্বস্ত করলো। তারপর চোখজোড়া বন্ধ করতেই ঈশিকা নিজেই ছেলেটার দিকে তাকিয়ে রইল। কখন ঘুমিয়ে গেছে জানে না। পরদিন রিসেপশনের অনুষ্ঠান, সেটা ভালোভাবে কমপ্লিট করলো। তারপর নিজের বাসায় যেতে সব ফর্মালিটি শেষ করে যখনই বাসার ভেতর ঢুকলো তখনই দেখলো ওর চাচুরা দাঁড়িয়ে আছে। এবার শ্বশুর ঈশানকে তার চাচা শ্বশুরদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। একে একে সবাইকে পরিচয় করা ছিল। তখন ঈশান সিনিয়র পার্সনদের সালাম করতে গেল। সালাম করতে গেলে সবাই উঠিয়ে ওকে সালামি দিল। ঈশান প্রথমে মেজো চাচুকে সালাম করতেই 3000 টাকা সালামি দিয়েছিল। তারপর যখন ছোট চাচুকে সালাম করলো, সে পুরো 5000 টাকা সালামি দিল, যার জন্য আবার মেজো চাচু আবার সালাম করতে বলল। এমন করে দুজনেই একদম সালাম করার জন্য জোরাজুরি করতে লাগলো। ঈশান বিরক্তি নিয়ে বারবার করে
লোকগুলোকে সালাম করতেই সবাই টাকার পরিমাণ বাড়াচ্ছিল। এমন করতে করতে দুজনে পুরো 50,000 টাকা হলো। চাচুদের এমন জোরাজুরিতে ইশিকা খানিকটা বিরক্তি ফিল করে বলতে লাগলো, চাচু, তোমরা কি শুরু করেছো বলো তো? সালাম তো একবার করলেই হয়, বারবার করে সালাম করার কি দরকার আছে? তোমরা রাগ জেদ করে আমার জামাইটাকে দিয়ে এতবার করে সালাম করাচ্ছ। বিয়ে হতে না হতেই একদম আমাদের ভুলে গেছে। ঈশান এখন শুধু তোমার জামাই নয়, এই বাড়ির বড় মেয়ের জামাই, খালি তোমার একার জামাই না। এবার অন্তত ওদের একটু ছাড়ো, ওরা ফ্রেশ হোক, খাওয়া দাওয়া করুক। তোদের দেখছি কোনো কাণ্ডজ্ঞান নেই, সেই তখন থেকে ছেলেটাকে দিয়ে সালাম করিয়ে যাচ্ছিস। ঈশান একটু মুচকি হাসলো। এর মাঝে কিছু ছোটরা অর্থাৎ শালিকা আর চাচাতো ভাই বোন সবাই আসলো। তারপর ঈশানের কাছে সালামি চাইলেই তখন ঈশান যতগুলো টাকা পেয়েছিল সবাইকে সবগুলো টাকা দিয়ে দিতেই ছোটরা বেশ খুশি হলো। এবার ইশিকা ঈশানের হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। ঈশান খেয়াল করে দেখলো রুমটা বেশ গোছানো আর টেডি বিয়ার আর পুতুল দিয়ে ভর্তি। তাই ঈশান বলতে লাগলো, এগুলো কার? কেন আমার? ঈশান এবার ফ্রেশ হতে গেল। ইশিকা ভাবলো যে ছেলেটা হয়তো অবাক হয়েছে, আর অবাক হবারই তো কথা। 27 বছর 5 মাসের একটা মেয়ে, যে কিনা ওর থেকে বড় হয়ে বাচ্চাদের মতো খেলনা জিনিসপত্র ঘরের মধ্যে রেখে বসে আছে। ঈশান ফ্রেশ হয়ে আসে। এর মাঝে দেখলো শাশুড়ি আম্মু কাজের লোকের সাহায্যে নাস্তার ব্যবস্থা করে ফেলেছে। ঈশান একটু একটু মুচকি হেসে বলতে লাগলো, আম্মু, এগুলো কিন্তু কিছু দরকার ছিল না। এত তাড়াহুড়োর কি প্রয়োজন ছিল? মেয়ের জামাইয়ের জন্য এটুকু করবো না, এমন কথা বললে হয় আব্বু? ঈশান বেডে বসে পড়ল। ইশিকাকে দেখলো দাঁড়িয়ে আছে। ঈশান মেয়েটাকে ইশারা করে বলতে লাগলো, কি হলো, যাও ফ্রেশ হয়ে আসো। ইশিকা ফ্রেশ হতে গেল। ঈশান বসে রইল, ওর জন্য নাস্তা করেনি। একটু বাদে মেয়েটা বেরিয়ে এসে দেখলো ঈশান বসে আছে। ইশিকা তখন অবাক হয়ে বলল, আপনি বসে আছেন যে, নাস্তা করেননি কেন? বউকে রেখে একা খায় কি করে? তাতে বউয়ের মন খারাপ হবে না? মোটেও না। নতুন জামাই এসে খালি মুখে বসে থাকবে শুরু করলেন? মোটেও না। নতুন জামাই এসে খালি মুখে বসে থাকবেন? শুরু করুন। ঈশান একটু মুচকি হাসলো। তারপর ভাবলো মেয়েটার সাথে একটু দুষ্টুমি করা যাক, তাই বলতে আরম্ভ করলো, দুপুরে তো লোকজনের মধ্যে থাকার কারণে বলতে পারিনি, আমাকে খাইয়ে দাও। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে তারপর দুষ্টু চোখে চেয়ে থেকে এগিয়ে আসলো। ইশিকা ঈশানের সামনাসামনি বসলো। তারপর ছেলেটাকে খাওয়াচ্ছিল আর নিজেও খাচ্ছিল। ঈশান ওর হাতে একটা কামড় বসিয়ে দিতেই মেয়েটা এত লজ্জা পেল, যার জন্য দৌড়ে চলেই যাচ্ছিল। ঈশান ওর হাত ধরে টেনে বসিয়ে বলতে লাগলো, ওকে ওকে, আর লজ্জায় ফেলছি না, এত লজ্জা পাওয়া লাগবে না। তাছাড়া হাজব্যান্ড ওয়াইফের সাথে একটু দুষ্টুমি করবে না, এত লজ্জা পাওয়ার কী আছে? বিয়ের আগে না বললে যে তুমি লজ্জা পাবে না, তাহলে আজকে আবার এত লজ্জা পাচ্ছ কেন? কাল রাত থেকেই মেয়েটা ওকে তুমি বলার পারমিশন দিয়েছে আর নিজে আপনি করে বলতে চেয়েছে। ঈশান বারণ করেনি। 2 দিন বাদে নিজে থেকেই বলবে, এ কথাগুলো ভেবেছে। যাই হোক, একটু বাদে নাস্তা করা হয়ে গেলে ইশিকা আম্মুকে ডেকে সেগুলো নিয়ে যেতে বলল। তারপর নিজেই রুমের দরজা আটকে দিয়ে আসলো। সবেমাত্র সন্ধে হয়েছে, এখন আর নিচে যাবে না, দুজনে কিছুক্ষণ সময় কাটাবে। ঈশান বারবার করে বলে ইশিকা নাকি লজ্জা পায়। ঈশান বেডে উঠে আতশোয়া হয়ে বসলো। ঈশান ও মেয়েটার পাশে নিজেও শুয়ে পড়ল। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। ইশিকা আবারও লজ্জা পাচ্ছে। ঈশান তখন মুচকি হেসে ওর গালের পাশে হাত রাখলো। বড্ড বেশি আদুরে লাগছে এই অবস্থাতে মেয়েটাকে, যার কারণে ঈশান ওর গালের পাশে হাত রেখে কপালে চুমু দিতেই ইশিকা ঈশানের শার্টটা খামচে ধরল। ঈশান একটু এগিয়ে এসে মেয়েটাকে বুকের মাঝে জড়িয়ে ধরল। আজকে বিয়ের পর আর ওই গত 7 দিনের মধ্যে প্রথমবার দুজনের কাছে আসা, যার কারণে ইশিকার বুকের ধুকপুকানিটা বেড়ে গেছে। ঈশান এক হাতে মেয়েটার মাথাটা আরেক হাতে পিঠে রেখে বুকের সাথে জড়িয়ে ধরে রাখল। মিনিট 5 পর ছেড়ে দিতেই ইশিকা লজ্জায় মাথা নিচু করে নিল। ঈশান মেয়েটার কোলের মধ্যে মাথা রাখতেই ইশিকা আপনা আপনি ওর চুলে হাত বুলাতে লাগলো। ঘুম পাড়িয়ে দাও আমাকে। মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। একটু বাদে ছেলেটা ঘুমিয়ে পড়তেই নিজেও ওর পাশে ঘুমিয়ে পড়ে। কখন ঘুমিয়ে পড়েছে জানে না। যখন ঘুম ভাঙলো ঈশান বুঝতে পারলো মেয়েটা ওকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যার জন্য ঈশানের নিজেকে কোলবালিশ মনে হচ্ছে। ঈশান নড়ে চড়ে উঠতেই ইশিকা বিরক্তি নিয়ে কেমন যেন সেটা ঘুমের মাঝে প্রকাশ করলো। ঈশান নিজেই মেয়েটাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে চুলের ভাঁজে চুমু খেলো। বেশ কিছুক্ষণ বাদে ইশিকা ওকে ছেড়ে দিলে 10টার দিকে এসে উঠল। ইশিকার আম্মু এসে ডাকাডাকি করতেই তখন ঈশান আলতো করে দরজা খুলে দিয়ে বলতে লাগলো, আম্মু, আপনার মেয়ে ঘুমিয়েছে, ডাকাডাকি করবেন না প্লিজ, ও আসলে আমরা নিচে গিয়ে খেয়ে নেব। সে কি কথা,
এখনও মেয়েটা ঘুমাচ্ছে? ঠিক আছে, তোমরা এসো, কিন্তু নিজের বাড়ি ভেবো আব্বু। লজ্জা পেও না, নতুন জামাই বলে লজ্জা পেয়ে বসে থেকো না। মেয়েটাকে যে কি করি যখন তখনই ঘুমের অভ্যাসটা আর গেল না। সকাল থেকে বসে আছে একটানা, ঘুম তো আসবে। আম্মু, এটা নিয়ে ওর সাথে আবার রাগারাগি করবেন না। ভদ্রমহিলা মুচকি হেসে চলে গেল। ঈশান এসে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল, আবার কিছুক্ষণ বসেছিল। 11টার দিকে মেয়েটার ঘুম ভাঙতেই ঈশান পাশে না পেয়ে তাড়াহুড়ো করে উঠে বসলো। রুমটা অন্ধকার দেখে এবার বেশ খানিকটা ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, ঈশান কোথায় আপনি? রুমে নেই কেন? আর রুমটা অন্ধকার কেন? ঈশান মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তাড়াহুড়ো করে রুমে আসলো। তারপর লাইটটা জ্বালিয়ে দিতেই দেখলো ঐশিকা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমার একা ঘরে থাকতে ভয় লাগে। কোথাও না, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি। আমার ঘুম ভেঙেছিল তাই উঠে বেলকনিতে দাঁড়িয়েছিলাম। আর একা ঘরে থাকতে ভয় লাগে মানে? এতদিন বোন বাসে ছিল, আর যখন আপনার সাথে কথা বলতাম তখন থেকে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তারপর থেকে একা ঘুমাতাম, কিন্তু আজকের রুমটা না অন্ধকার দিকে ভয় লাগছিল। ঈশান এসে মেয়েটার পাশে বসলো, মুখের পাশে হাত রাখলো। মেয়েটা এগিয়ে এসে ওর বুকের মাঝে মুখ গুজে দিল। এই দুদিনে আর গত 7 দিনে চেনা জানা, আর দেখাশোনাতে ঈশানের মনে হতে লাগলো যে মেয়েটা কত দিনে চেনা জানা। এত কাছ থেকে মেয়েটাকে যতবার জড়িয়ে ধরছে ততবার বুকের ধুকপুকানিটা বেড়ে যাচ্ছে। ঈশিকা মিনিট 5 ঈশানকে জড়িয়ে ধরে রইল। ঈশান বুঝতে পারলো মেয়েটা ফ্রেশ হতে চাইছে না, ওকে এমন করে জড়িয়ে ধরে রেখেছে। ফ্রেশ হওয়ার কথা বললে তখন বলল, কোথাও যাবেন না, আমার এমন করে থাকতে ভালো লাগছে। সেটা বলে হয়? সবাই আমাদের জন্য না খেয়ে বসে আছে। সবাই ভাববে না আমরা নতুন বিয়ে করে একদম দুজন দুজনের জন্য পাগল হয়ে গেছি? এখন চলো, খেতে যেতে হবে। মেয়েটা ছাড়লো না। ঈশান ওইভাবেই ওকে কোলে ওঠালো। ঈশিকা গলা জড়িয়ে ধরলো, ছেলেটার বুকের মাঝে মুখ গুজে দিয়ে রইল। ঈশান ঈশিকাকে ওয়াশরুমে দাঁড় করিয়ে দিয়ে তারপর ফ্রেশ হতে বলে বাইরে আসলো। একটু বাদে আসতেই মেয়েটার সাথে ঈশান নিচে চলে গেল। সবাই ওদের জন্য বসে অপেক্ষা করছিল। ঈশানের খানিকটা লজ্জা লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আরও ঘন্টাখানিক সবার সাথে আড্ডা দিয়ে কথাবার্তা বলে কোথায় কি করে কিভাবে দিন চলে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করলো। তাদের মেয়েকে দেখে রাখতে হবে, ভালো রাখতে হবে, এইসবই হাজারটা কথা শুনে রুমে আসতে প্রায় রাত 1টা বেজে গেছে। ঈশিকা এসে আবার বায়না ধরল, ঈশান চলেন না একটু ছাদে যাই। আসলে অনেক দিন না ছাদে যাওয়া হয় না। তার উপরে বিয়ের পর আমি ভেবেছিলাম বরের সাথে ছাদে গিয়ে চাঁদ দেখব, আর এখন তো আমাদের বিয়ে হয়েই গেছে। বলছিলাম কি, যদি একটু ছাদে যেতে চাই তাহলে কি রাগ করবেন আপনি? এখন রাত অনেক হয়েছে, এত রাতে যাওয়া যাবে না। আমাদের বাসায় যাই, তারপর যাব। কেমন? রোজ রাতে ছাদে যাব আমরা। ঈশানের কথাতেই ঈশিকা মাথা নাড়ল। ঈশান বুঝতে পারল মেয়েটার মন খারাপ হয়েছে, তবে ওর আশাটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। কথাগুলো ভেবে ঈশান মুচকি হাসলো। একটু বাদে মেয়েটা এসে বেডে শুয়ে পড়ল। ঈশানও শুয়ে পড়তেই এসে ওর বুকের মাঝে মুখ গুজে দিয়ে পড়ে রইল। মুখের দিকে তাকাচ্ছে আর বলছে, কি এত ভাবছেন বলুন তো? মন খারাপ কোনো বিষয় নিয়ে? তাছাড়া আপনাকে এমন করে ভাবতে দেখলে না আমার ভয় লাগে। 2 দিন হলো মাত্র বিয়ে হলো, এত ভাবলাম কোথায়? তাছাড়া ভাবার কি আছে? তোমাকে নিয়েই ভাবছি। ভাবছি তোমাকে কতগুলো বেবি দেওয়া যায়। যা, আপনি না খুব ফাজিল, উল্টোপাল্টা কথা বলেন খালি সবসময়, এগুলো বলতে হয় না। আরে বাবা, বেবির দরকার আছে না? তাছাড়া এত ভালোবাসা প্রেম আমাদের মাঝে, ভবিষ্যতে কি বেবি আসবে না? আসবে এমন করে বললে লজ্জা লাগবে না? এভাবে বলবেন না তো আর কখনো। ঈশিকা মুখটা লুকিয়ে ফেলল ঈশানের বুকে। ছেলেটা মাথায় হাত বোলাতে লাগলো। 2-3 দিন শ্বশুরবাড়িতে থাকতে হলো। বেশ আদর যত্ন আর আপ্যায়নের সাথে শ্বশুরবাড়ি থেকে তারপর যখন বাসায় ফিরল, বাসাতে এখনও কিছু আত্মীয় স্বজন আছে, আরও অনেকেই চলে গেছে। যাই হোক, 7 দিনের মাথা থেকেই ঈশান অফিসে যেতে আরম্ভ করতে চাইলে তখন ঈশিকা ওকে বাধা দিল আর বলতে আরম্ভ করলো, 7 দিন তো এদিকে ওদিকে ঘোরাফেরা করেই কাটিয়ে দিলাম। আপনার সাথে তো সময় কাটানোর সময় হলো না, আর আপনি এখনই অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছেন। মেয়েটা গাল ফুলিয়ে কথাগুলো বলতেই ঈশান ওর একটা হাত ধরে টেনে নিজের কাছে আনলো। তারপর কোমরে 2 হাত জড়িয়ে ধরে চোখে চোখ রেখে তাকিয়ে বলতে লাগলো, আমাকে যেতে দিতে ইচ্ছে করছে না, তাই না বউ? ঈশিকা মাথা নেড়ে না হ্যাঁ উত্তর দিতে ঈশান গালে চুমু খেতেই মেয়েটার চোখ বন্ধ করে নেয়। ঈশিকা ছেলেটার বুকের উপর 2 হাত রেখে ঈশানের গলায় একটা চুমু দিতেই মেয়েটা ওই নরম হাতেই শক্ত করে ওর শার্টের কলার চেপে ধরল।
কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান তখন ওর কানে কানে বলতে আরম্ভ করলো। বউ যদি চায় এখন থেকে জবটাই ছেড়ে দেব। এত সুন্দরী একটা বউ থাকলে তাকে ফেলে যাওয়া যায় নাকি? হ্যাঁ, সত্যি বলছেন? আমাকে রেখে কোথাও যাবেন না? আর বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবেন আজকে? ঘুরতে যাব ঠিক আছে, কিন্তু আমার তো হিংসা হবে বউ। কারণ আমার বউটাকে যে সবাই দেখে ফেলবে। এত সুন্দরী একটা বউকে দেখার শুধু আমারই হক আছে। সবাই দেখলে কেমন লাগবে না আমার বউ? ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে এখন থেকে বোরকা পরব। ঈশান মেয়েটার কপালে গাঢ়ভাবে একটা চুমু খেলো। ঈশিকা স্বামীর বুকের মাঝে মুখ লুকিয়ে নিল। বেশ বিয়ের পর থেকে দুজনের মাঝে প্রেম ভালোবাসা চলছে। সেদিন বিকেলে ঈশান ঈশিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। পুরো শহরটা ঘুরেছে দুজন, একসাথে থেকেছে। বেশ কিছুটা সময় বাসায় এসে ফ্রেশ হলো। খাওয়া দাওয়া করে রুমে আসতেই ঈশিকা বলতে লাগলো। আপনি কিন্তু সব কথা রাখলেও একটা কথা এখনও রাখেননি ঈশান। কী কথা রাখেনি বলো তো বউ? আপনি কিন্তু এখন আমাকে ছাদে নিয়ে যান। আমি আপনার সাথে রাতে সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেটা করেননি। ঈশান মুচকি হাসলো। মেয়েটা বিছানা গোছাতে আরম্ভ করলে তখনই ঈশান হাত টেনে ধরে কাছে আনলো। ঈশিকা রাগ নিয়ে আসতে না চাইলে তখন ঈশান মেয়েটার এক হাত ধরে কাছে এনে হঠাৎই কোলে ওঠালো। তারপর ঈশিকা ছেলেটার গলা জড়িয়ে ধরতে ঈশান বলতে লাগলো। তাহলে আজকে বউয়ের ইচ্ছাটা পূরণ করে দেই। কি হলো, কি বলো বউ? ঈশিকা লাজুক চোখে তাকিয়ে মাথা নাড়ল। তখন ঈশান ওকে নিয়ে ছাদের দিকে যেতে লাগলো। রাত 12টা বাজে। অবশ্য এখন বাসার সবাই এক প্রকার রুমের মধ্যেই আছে। এই অবস্থাতে যাওয়াটা খুব বেশি একটা টাফ হবে না, তবে কেউ দেখে ফেললে লজ্জায় পড়তে হবে দুজনকেই। ঈশান মেয়েটাকে কোলে করে নিয়ে ছাদে আসলো। তারপর পুরো ছাদটা ওকে কোলে নিয়েই ঘুরতে লাগলো। ঈশিকা ঈশানের বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখেছে। ঈশিকার এখনও ঈশানের বাসার ছাদে আসা হয়নি। বিয়ের পর থেকে এদিকে ওদিকে দৌড়ে বেরিয়েছে, ঘোরাফেরা করছে। তার উপর আবার আজকে ঘুরতে বেরোলো। এত সব ফর্মালিটি শেষ করে বিয়েটা শেষ হতেই সময় লেগে গেল, যার জন্য ছাদে আসাই হয়নি। ছাদের চারিদিকে ফুলের টব দিয়ে ভরা আর বেশ সুন্দর করে সাজানো গোছানো, যার কারণে বেশ ভালোই লাগলো ঈশিকার। ঈশান মেয়েটাকে নিয়ে দোলনায় বসালো। ঈশিকা খেয়াল করলো ঈশান দাঁড়িয়ে আছে। তখন মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো। আপনি কোথায় যাচ্ছেন? কোথাও যাচ্ছি না রে বাবা, তোমার কাছে আছি। আর গেলে তোমাকে এখানে রেখে যাব নাকি? ঈশিকা ঈশানের হাত ধরলো। ছেলেটা ওর পাশে বসলো। ঈশিকা তখন এসে ওর কোলের মধ্যে বসলো। তারপর গলা জড়িয়ে ধরে রাখলো। বুকে মাথায় এলিয়ে দিতে ঈশান ওর কপালে আর চুলের ভাঁজে কতগুলো চুমু খেলো। ঈশিকার এরকম কর্মকাণ্ডে ঈশান বারবার অবাক হচ্ছে। এত ভালোবাসতে পারে মেয়েটা ওকে। ঈশিকা বলেছিল ছোটবেলা থেকে কাউকে ভালোবাসেনি। আব্বু আম্মুর কথাতে বলেছে জামাইকে ভালোবাসবে, আর সেটাই করছে মেয়েটা। ঈশান কথা বলছিল। গল্প বলতে বলতে কখন যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে জানে না। তারপর একটা সময় আবার মেয়েটাকে কোলে ওঠালো। তারপর ছাদ থেকে রুমের দিকে চলে আসলো। দরজাটা পা দিয়ে লাগিয়ে দিয়ে ড্রিম লাইটটা অফ করে দিল। মেয়েটাকে বেডে এনে শুইয়ে দিলেও ঈশিকা ওর গলা ছাড়ছিল না। তখন ঈশান মুচকি হাসলো। ঈশিকা ঘুমের মাঝে বিরক্তি ফিল করলো। ঈশান ওর গালে কপালে চুমু দিয়ে পাশে শুয়ে পড়ল। মেয়েটা ওর বুকের মাঝেই মুখ গুজে দিল, বাচ্চাদের মতো ওকে জড়িয়ে ধরে রেখেছে। বিয়ের 15টা দিন কেটে গেলেও এর মাঝে ঈশান আর অফিসে যেতে পারেনি, কারণ ঈশিকা নানা ছুতো দিয়ে আর নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে ছেলেটাকে বাসায় রেখে দিয়েছে। ঈশান বুঝতে পারছে ঈশিকা ওকে একটু বেশি ভালোবাসে, যার জন্য ওকে কোথাও যেতে দিতে চায় না। যার জন্য মেয়েটাকে 15 দিনের মাথায় বোঝালেও ঈশিকা ওকে অফিসে যেতেই দেবে না। তারপর আব্বু অফিসে যাওয়ার কথা বললে তখন ঈশান মেয়েটাকে বোঝালো যে আজ নয়তো বা কাল তো যেতেই হবে। ঈশান অবাক, মেয়েটা বাচ্চাদের মতো কি জেদ করছে ওকে যেতে দিবে না বলে। অদ্ভুত রকমের বিহেভ মেয়েটার ওর প্রতি, তবে ওর প্রতি প্রচণ্ড পরিমাণে আসক্ত, সেটাই দেখে ভালো লাগছে ঈশানের। ঈশিকা বুঝতে পারছে না ছেলেটাকে ছাড়া কিভাবে থাকবে। আর ঈশান ভাবছে সারা জীবন তো মানুষ বেঁচে থাকবে না, তাহলে মেয়েটা সত্যিই ওকে ছাড়া থাকতে পারবে না। কথাগুলো ভাবলেই বুকের ভেতরটা কেমন করে উঠছে। তাহলে কি সেদিনও এরকমটা মনে হয়েছিল? ঈশান ঈশিকাকে কোনোভাবেই কষ্ট পেতে দিতে চায় না। এত ভালো যে মেয়েটা ওকে বাসে, তাকে কি করে কষ্ট দেবে? ঈশান সকালে রেডি হচ্ছিল। ঈশিকা দূরে দাঁড়িয়ে আছে মুখ কালো করে। ঈশান বারবার কাছে আসার কথা বললেও মেয়েটা আসলো না। তারপর একটা সময় নিজে কাছে যেতে গেলে ঈশিকা চলে যেতে চাইলো সেখান থেকে। এবার ঈশান ওর হাত ধরলো, তারপর পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। মেয়েটার শাড়ির গলিয়ে পেটের উপর দিয়ে হাত রাখলো। গলায় জোরে সরে একটা চুমু খেতেই ঈশিকা কেঁপে উঠল। খানিকটা মুখ কালো করে রেখেছে সেটা ঈশান আয়নার দিকে ঘোরাতেই বুঝতে পারল, কারণ এই অবস্থাতে মেয়েটাকে বড্ড বেশি আদরে লাগে।
ঈশান ইশিকার গালে একটা লাভ বাইট দিয়ে গলায় গাঢ়ভাবে নাক ঘষে দিতেই ইশিকা হাতটা খামচে ধরল। কিছু বলবে তার আগেই ঈশান ওর কানের লতিতে চুমু খেলো। ইশিকা আমতা আমতা করে বলতে লাগলো, আব্বু বলেছিল আপনাকে, চলুন আমরা বাইরে কোথাও থেকে হানিমুন থেকে আসি, কিন্তু আপনি গেলেন না। এখন আমাকে ছাড়া আমি কি করে থাকবো? কি আজব কথা ইশিকা, দুজনে অনেক দিন তো সময় কাটালাম। তাছাড়া সকালে দেখা হচ্ছে, রাতেও দেখা হচ্ছে, দুটো দিন যাক, তারপর আমি আবার ট্রাই করব তাড়াতাড়ি বাসায় চলে আসার। আর দুপুরে তুমি চাইলে কিন্তু লাঞ্চ করতে আমি আসতে পারি না। লাগবে না, যান। আমাকে আপনার ভালোবাসতে হবে না। এরকম করলে হয় বউ? তাছাড়া আজ নয়তো কাল তো বাইরে যেতেই হতো, এত পাগলামি করতে নেই জান পাখি। আমার কিচ্ছু ভালো লাগে না, আপনি থাকেন বাস। আজব, আমি তো তোমারই থাকবো, এখনো তোমার কাছে আছি। এত কাছাকাছি তারপরে দূরে কেন মনে হচ্ছে তোমার? আমার আরও কাছে যাই। এর থেকে আর কত কাছে? যতটা কাছে আসলে দুজন মিলেমিশে একাকার হওয়া যায়, আর যতটা কাছে আসলে আমার মনে হবে না যে এই মানুষটা আমার থেকে আর কখনো দূরে যাবে। আমার কি মাথা খারাপ? এত সুন্দরী কিউট একটা বউকে আমি কষ্ট দেব? কখনোই না। আমি নিজেকে কষ্ট দিয়ে হলেও আমার বউকে ভালো রাখবো। এখন মুখটা কালো করে রাখতে নেই জান। আমাকে বলো তোমার কি চাই, আমি সেটাই নিয়ে আসবো। তারপরে এরকম কোমরা মুখ করে রেখো না শোনাবো। কিছু লাগবে না, আপনি সময় মতো চলে আসবেন, তাহলেই হবে। আরে বাবা, বলোই না কি চাই তোমার, না বললে কি ভালো লাগবে আমার? চকলেট, আইসক্রিম, এগুলো যেটা পারেন আনবেন। আর আপনি সাবধানে যাবেন, সাবধানে আসবেন। দুপুরে কিন্তু খেতে আসবেন। সব সময় তো আসা সম্ভব হবে না বউ। যেদিন আসতে না পারি সেদিন ফোন করে দিব, না হলে মেসেজ করব। আর তুমি কিন্তু আব্বা আমার সাথে খেয়ে নেবে আমি না আসতে পারলে। ইশিকা মাথা নাড়ল। ঈশান ওর গলায় আরও কয়েকবার চুমু খেলো। ইশিকা চোখ বন্ধ করে রেখেছে আবেশে। তারপর আবার নিজের হাতেই ঈশানের টাইটা বাঁধল। ছেলেটা নিচে এসে ব্রেকফাস্ট করে আম্মুকে বলে বেরিয়ে গেল। যাবার সময় দেখলো ঐশিকা এখনও মুখ কালো করে রেখেছে। ঈশান অফিসে গিয়ে মেয়েটাকে কল করেছে সেদিন। এমন করে কেটে যাচ্ছে দিন। মাঝে একটা মাস কাটলো। এই সময়টাতে ঈশান তেমন করে ইশিকাকে কাছে টেনে নেয়নি, তবে আদর করেছে, কিন্তু তেমনভাবে কখনো ফিজিক্যালি ইন্টিমেট হওয়া হয়নি দুজনের। অন্যদিকে ইশিকা মুখে না বলতে পারলেও এই বিষয়টা খুবভাবে ফিল করছে। চাইছে কাছে থেকে ভালোবাসুক ছেলেটা ওকে, তবে লজ্জার কারণে বলতে পারছে না। দুপুরে যখন ইশিকা রান্না করার কথা বলল, তখন শাশুড়ি আম্মু ওকে কাছে ডেকে নিয়ে পাশে বসালো। তারপর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, সব সময় এত কাজ কাজ করো কেন? বাসায় এত লোক, তোমাকে এত কাজ করতে হবে কেন মামুনি? তুমি খালি আমার ছেলেটাকে দেখে রাখবে। তাতে কি আম্মু? বাসার মানুষের জন্য রান্না করতে পারা সৌভাগ্যের ব্যাপার। শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে পারলেই ভালো লাগবে, আর এটাই তো স্বাভাবিক। তাছাড়া হাজব্যান্ডকে ভবিষ্যতে রান্না করে খাওয়াতে হবে না? না হলে হাজব্যান্ড বলবে না যে তার বউ একদমই কোনো কাজ করতে জানে না? যা ইচ্ছে করো, কিন্তু একটা কথা, আমার খুব তাড়াতাড়ি নাতি নাতনি চাই। আমি কোনো বাহানা শুনবো না। আম্মুর হঠাৎ করে এমন একটা কথা বলল যার জন্য ইশিকার প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে গেল। লজ্জায় কিছুক্ষণ চুপ করেছিল। তারপর আম্মু বারবার করে বলতেই ইশিকা বেশ খানিকটা লজ্জামাখা কণ্ঠে বলতে আরম্ভ করলো, আমি আপনার ছেলের সাথে কথা বলে দেখব। আম্মু, আপনার না এসব বিষয় নিয়ে তেমন কিছু বলেনি। তাছাড়া কয়েকদিন মাত্র বিয়ে হলো, সেই জন্য এগুলো নিয়ে হয়তো ভাবিনি। কয়েকটা দিন গেলে না হয় আমি কথা বলে দেখব। ঠিক আছে, বলো, কিন্তু এত লজ্জা পেতে হবে না। আব্বু আম্মু তো আমরাও হয়েছি, এত লজ্জা পেলে হয় নাকি মামুনি? ইশিকা মাথা নেড়ে লজ্জা পেয়ে দৌড়ে রান্নাঘরে চলে গেল। তারপর দুপুরে রান্না করতে লাগলো। আজকে আবার ঈশান দুপুরে বাসাতে ফেরেনি। ইশিকা বারবার করে কল করলো, তারপরও ঈশান কল রিসিভ করতে পারেনি। ঈশান একটা মিটিং শেষ করে যখন বেরিয়েছে, তখন দেখলো ইশিকার এতগুলো কল। ঈশান জিহবায় কামড় দিল। তারপর তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে কিছু চকলেট, আইসক্রিম আর একটা ফুলের দোকান থেকে বেশ কিছু ফুল নিল আর বাসায় চলে আসলো। মেয়েটাকে জানালো না যে বাসায় এসেছে। চকলেট, ফুল, আইসক্রিম এগুলো রেখে তারপর আবার নিচে আসলো। দেখলো আব্বু আম্মু ডাইনিংয়ে বসে আছে। এখান থেকে কিচেনে রান্নার কাজে ব্যস্ত থাকা ইশিকাকে তেমন করে দেখা যাচ্ছে না। ঈশান ভালো করে দেখলো মেয়েটাকে দেখা যাচ্ছে কিনা। তারপর আশেপাশে কয়েকবার উকি ঝুঁকি মেরেই হুটহাট করে গিয়ে মেয়েটাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঈশানের এমন কাজে ইশিকা চমকে গিয়েছিল। তারপর আবার যখনই বুঝতে পারলো ছেলেটা ওকে জড়িয়ে ধরেছে, তখনই মনে হলো যে সারাদিন ঈশানকে কল করেছে আর ছেলেটা কল রিসিভই করেনি।
ঈশান ইশিকার ঘাড়ে আর গলায় নাক ঘষে দিতেই মেয়েটা বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো। ছাড়ুন আমাকে। সারাদিন ওনার কোনো খোঁজ খবর নেই, এখন আসছে ভালোবাসা দেখাতে। এই ভালোবাসা আমার চাই না। যান তো, দূরে যান। আরে বাবা, একটা মিটিংয়ে আটকে গেছিলাম আর ভেতরে নেটওয়ার্ক ছিল না, তারপরে দেখো কল করতে পারিনি। অফিসের মধ্যে বারবার করে কল রিসিভ করলে সবাই বলবে না আমি বউ পাগল? তাতে কি, আপনি কি আমাকে ভালোবাসেন না? সেটাই এখন বোঝা যাচ্ছে। ও আচ্ছা, এখন আমি পুরনো হয়ে গেছি না, এখন আর আমাকে ভালো লাগে না। কী সব কথা বউ? এমন কথা বলতে হয় না জান পাখি, তুমি তো আমার মিষ্টি বউ, তোমাকে আমি ভুলতে পারি বলো? যদি নাই ভুলতেন তাহলে একটাবার কল করে জানাতেন, মেসেজও করেননি। আর এখন এসে ভালোবাসা দেখাতে হচ্ছে। বাসায় আসলে আপনার যত ভালোবাসা, আর অফিসে গেলে অন্য সব মেয়েদের দেখে আর আমার কথা মনেই থাকে না, তাই না? কী সব আজব আজব কথা বলো না তুমি বউ, তোমাকে ছাড়া আমি কাকে ভালোবাসবো জানটা? কি জানেন, অফিসে কত স্টাফ আছে, তাদেরকে ভালোবাসতেও পারেন। তারা আমার থেকে সুন্দরী হতেও পারে, তাই না? তখন আপনার এই ভালোবাসাটা অন্য কারোর প্রতি তৈরি হবে। আর বিয়ের আগে যেদিন প্রথমবার দেখা হলো সেদিন বলেছিলেন না, আমি চাইলে আপনি এগুলো করেও দেখাবেন, আর না চাইলে তো করতেই পারেন। তার কি গ্যারান্টি আছে? এইসব কথা বলতে হয় না জান পাখি, আমি তোমাকে ছাড়া আর কাকে ভালোবাসবো বউ? যাকেই বাসেন, এখানে কোনো দুষ্টুমি করবেন না তো। আপনি কিচেনের মধ্যে কি শুরু করলেন? এখানে কেউ চলে আসতে পারে না? আসলে আসুক, আমি আমার বউকে আদর করছি। বিয়েটা তো আমাকে আদর করার জন্যই দিয়েছে, বাবা হওয়ার জন্য দিয়েছে, বউকে কাছে পাওয়ার জন্যই দিয়েছে, জীবন সঙ্গিনীর জন্য দিয়েছে। তাহলে এত লজ্জা বাবার কি আছে? নাকি তোমার আমার আদরটা চাই না বউ? এত সব কথা যখন মনেই আছে, আর যখন বুঝতেই পারছেন যে দুজনকে আব্বু আম্মু হতে হবে, তাহলে কাছে আসলেই হয়। সেটা ট্রাই করলেই তো হয়। কখনো তো ট্রাই করেননি। তাছাড়া এখন এসব বলছেন, আমার এসব লজ্জা লাগবে না? ঠিক আছে, রাতে ট্রাই করে দেখবো কেমন। মানে কি, রাতে কি ট্রাই করে দেখবেন? এখন তো তুমি অদ্ভুত কথা বলছো। বেবির জন্য রাত হতে হবে না, নাকি দিনের বেলাতে এগুলো ট্রাই করব বলো? তাহলে কিচেনে শুরু করি কি বউ? হ্যাঁ, আমার কিছু একটা চাই, তাহলেই যাব। তাই লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি আপনার? হ্যাঁ, এখন এখান থেকে জানতো, আমি রুমে আসছি একটু পরে। ঈশিকার কথা শেষ হওয়ার আগেই কারো কাশির শব্দ আসতেই দুজনেই কিচেনের দরজার দিকে তাকাতেই ওদের চোখ বড় বড় হয়ে গেল। কারণ দরজায় ঈশিকার ননদ, অর্থাৎ ঈশানের বোন দাঁড়িয়ে আছে। ঈশান তাড়াহুড়ো করে বউকে ছেড়ে দিয়ে এক প্রকার দৌড়ে রুমের দিকে চলে গেল। আজকে ননদের সামনে এরকম একটা অবস্থাতে পড়বে কিংবা এরকম পরিস্থিতি কখনো আসবে ভাবতেও পারেনি। অন্যদিকে ঈশানেরও অদ্ভুত রকমের লজ্জা লাগছে। আজকে বোনের সামনে এমন করে নাক কান কাটা যাবে সেটা ভাবতেও পারিনি। ননদ এসে এবার ভাবিকে নানাভাবে লজ্জা দিতে লাগলো। একটু বাদেই ঈশিকাও দৌড়ে লজ্জা পেয়ে সেখান থেকে রুমে চলে আসলো। তারপর এসে ঈশানের বুকে আছড়ে পড়ল। মেয়েটা ঈশানের বুকে মুখ লুকিয়ে নিতেই তখন ঈশান বলতে লাগলো, কি হয়েছে বউ? আমি গরমে ঘেমে নিয়ে একাকার, এই অবস্থায় কিছু একটা চাই বললে তো আর হবে না। এখন দিতে পারবো না, যান রুমে এসে। তারপর আপনি কী করলেন? আপনাকে বারবার করে বারণ করার সত্ত্বেও আপনি আমার কথা শুনলেন না। এখন লজ্জায় আমি বাইরে যাব কি করে? আপনারা আসলেই না কোনো কাণ্ডজ্ঞান নেই আপনার। ঈশান মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। চুলের ভাঁজে কতগুলো চুমু দিয়েছে তার ঠিক নেই। তারপর যখন একটু বাদে বোনটা ওদের ডাকাডাকি করতে লাগলো, ঈশিকা তখন তাড়াহুড়ো করে ফ্রেশ হতে চলে গেল। তারপর দুজনে গিয়ে খাবার খেয়ে রুমে আসে। রাতে মেয়েটা বিছানা ঠিক করছিল, তখনই ঈশান এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঈশিকা মুচকি হাসতেই ঈশান ওকে নিজের দিকে ফেরালো। ঈশান এক হাতে মেয়েটার কোমর জড়িয়ে ধরতেই ঈশিকা দুই হাতে ঈশানের গলার উপর দিয়ে রাখলো। ঈশান মেয়েটাকে জড়িয়ে ধরলে ওর থুতনি ঈশিকার মাথার উপর গিয়ে ঠেকে, যার কারণে বুকের মাঝে জড়িয়ে নিতে খুব বেশি সুবিধাই হয়। ঈশিকা লজ্জায় কেমন যেন লাল হতে লাগলো, কারণ মেয়েটা বুঝতে পারছে ঈশান এই মুহূর্তে কি করতে চাইছে। ঈশিকাকে বেডে বসিয়ে দিতে গেলে মেয়েটা নিজে থেকে ঈশানের কোলের মধ্যে বসে পড়ে, যার জন্য ছেলেটা মুচকি হাসল। এক হাত কোমরে এক হাত মুখের পাশে রেখে দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। দুজনের চোখের গভীর চাহনি, যার কারণে ঈশিকা লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ বাদে যখন ঈশান মেয়েটার গলায় আর ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো, সাথে সাথে ঈশিকা কেঁপে উঠতে লাগলো। ঈশানের প্রতিটা স্পর্শে, প্রতিটা ভালোবাসার ছোঁয়াতে ঈশিকাকে আস্তে আস্তে পাগল করে তুলছে, মাতাল করে দিচ্ছে। পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছে মেয়েটা নিজের উপর থেকে। মিলেমিশে একাকার হয়ে যেতে ইচ্ছে করছে ছেলেটার সাথে আজকে, তবে এখনো মুখে কিছু বলতে পারছে না। ঈশানের এই বেপরোয়া স্পর্শ ঈশিকা সহ্য করতে পারছে না, তাই এক হাতে শাড়িটা খামচে ধরে রেখেছে আর এক হাতে ছেলেটার শার্টের কলার ধরে রেখেছে। এখানে একটু বাদে ঈশান মেয়েটার গালে
কপালে, ঠোঁটে চুমু খেতে লাগলো। মেয়েটা এক হাতে ঈশানের চুল আর এক হাতে শার্টের কলার খামচে ধরে হাঁসফাঁস করে যাচ্ছে। মিনিট পাঁচেক পর ঈশান ইশিকাকে বেডে শোয়ালো। ঈশান মেয়েটাকে শুইয়ে দিতেই ইশিকা ও শার্টের কলার ধরে টান দিতে ঈশান নিজে থেকে ইশিকার উপরে পড়ে গেল। দুজন দুজনের চোখের দিকে গভীর চাহনিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে দুজনের শুভ দৃষ্টি হচ্ছে। একটা সময় ইশিকা আর ছেলেটার ওই নেশালো চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না, কারণ এই চোখের দিকে তাকিয়ে থাকলে আজকে নির্ঘাত মারা পড়বে। ইশিকা ঈশানের বুকে মুখ লুকিয়ে নিতে চাইলে ঈশান আবারও মেয়েটার সারা মুখে, গালে, কপালে চুমু খেলো। ঠোঁটে স্পর্শ দিয়ে পুরো শরীর ভরিয়ে দিতে লাগলো, যার কারণে ইশিকা থেকে থেকে কেঁপে উঠছিল। ইশিকার আজকে অপেক্ষার প্রহরটা মিটল, সময়টা যেন না কেটে যায়। মনে প্রাণে সেটাই চাইছে। চোখ বন্ধ করে নিয়ে ছেলেটার ভালোবাসা উপভোগ করে যাচ্ছে ইশিকা। বাদ বাকিটা ঈশান নিজেই করছে। দুজনের শরীরটা উন্মুক্ত করে দিল। মেয়েটা লজ্জা পাবে ভেবে দুজনের শরীরে চাদর টেনে দেয়, তারপর আদরে স্পর্শে ভরিয়ে দিতে থাকে। ছেলেটার পুরুষালী স্পর্শে ইশিকা কেঁপে ওঠে। দুই হাতে ঈশানের পিঠটা খামচে ধরে সহ্য করে নেওয়ার চেষ্টা করে সবটা। আদরে আদরে ভরিয়ে দিতে থাকে ঈশানকে। রাতের সাথে গভীর হয় দুজনের ভালোবাসা, মিলেমিশে একাকার হতে থাকে দুজনে। মাঝরাতের দিকে ইশিকা ঈশানের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ে। ঈশানের ঘুম আসছে না। মেয়েটার পুরো শরীরে অসংখ্য দাগ, যেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। মেয়েটা ঠিক কতটুকু কষ্ট সহ্য করেছে। ঈশানের খুব মায়া হচ্ছে। বারবার করে মনে হচ্ছে এমন করে আদরটা না করলেও হতো, কিন্তু তখন কি আর সেটা বোঝার মতো অবস্থাতে ছিল? ঈশান নিজেও একটা সময় মেয়েটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমালো। পরদিন সকালে উঠে দেখলো ইশিকা পাশে নেই। ঈশান উঠে বসতেই খেয়াল করলো সকাল 7টা বাজে। মেয়েটা উঠে গোসল করে নিয়েছে, আর ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। আজকে দেখতে আরও আদুরে লাগছে। মেয়েটার ঘাড়ে, গলায় লাভবাইটের দাগগুলো স্পর্শ। ঈশান উঠে আসলো, তারপর মেয়েটাকে জোর করে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে টাওয়েলটা ওর হাত থেকে নিয়ে নিজেই চুল মুছে দিতে লাগলো। ইশিকা একটু দুষ্টু হেসে বলতে লাগলো, কি স্যার, এখনও কি দুষ্টুমি করার ইচ্ছে আছে নাকি আবার? মোটেও না। বউকে একটু আদর যত্ন করি নাকি সেটাও করা যাবে না? বউকে ভালোবাসলে দোষ, আবার দূরে গেলেও দোষ? আমি কিন্তু কখনোই আপনাকে দূরে যেতে বলিনি। তাছাড়া আপনাকে এত রোমান্টিক মুডে দেখতে পাচ্ছি, সেই জন্যই জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আপনার যা খুশি করেন। যা খুশি করতে পারি? হ্যাঁ, অবশ্যই। ভেবে বলো, পরে কিন্তু আবার দূরে সরিয়ে দিতে পারবে না। ইশিকা কিছু একটা ভেবে এবার জিহবায় কামড় দিয়ে তাড়াহুড়ো করে বলতে লাগলো, এই না না, মোটেই না। আমি যা খুশি তাই করতে বলেছি, তার মানে কিন্তু ওগুলো নয়। রাতের মতো আবার কাছে আসলে আপনি আমাকে একদম শেষ করে ফেলবেন। ঈশান দুষ্টু হাসলো। মেয়েটার হাতে টাওয়েলটা ধরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। এমন করে যেতে লাগলো দিন। আর এই দিনগুলোতে এই দুজনের ভালোবাসাটা বেড়ে দ্বিগুণ হয়েছে। দুজনের প্রতি দুজনের বিশ্বাস, ভালোবাসা আর আস্থার জায়গাটা আরও দৃঢ় হয়েছে। 1.5 মাস পরের ঘটনা। ইশিকা রাতে ঈশানের বুকের মাঝে ঘুমিয়ে আছে। ঈশান ওর মাথায় হাত বোলাচ্ছে। মাঝরাতে ঘুমটা কেমন যেন করে ভেঙে গেল। এর মধ্যে ফোনটা বাজতে আরম্ভ করতেই ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিল। ইশিকা ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরতে গেলে ঈশান কোলবালিশটা ইশিকার হাতের নিচে দিয়ে তারপর বেড থেকে উঠে গেল। নাম্বারটা চেনা পরিচিত, ওর অফিসের এক স্টাফ। ঈশান উঠে ব্যালকনিতে গিয়ে কলটা রিসিভ করলো। কানে দিতেই ওপাশ থেকে মেয়েটা বলতে লাগলো, স্যার, কয়েকদিন বাদে সব কিছুর ব্যবস্থা করতে হবে। আপনি যেভাবে বলেছিলেন সব কিছু আমার মনে আছে, তাই কয়েকদিন আগেই আমি আপনাকে জানালাম। আমি কাজের চাপে তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আর তুমি আমাকে ফোন করলে তার জন্য ধন্যবাদ। তুমি যে মনে রেখেছো তার জন্য আমি আসলে অনেক অনেক ধন্যবাদ। যখন মনে পড়লো তখন ভাবলাম তোমাকে এত রাতে কল করা ঠিক হবে না, তাই কাল সকালেই করতে চাইছিলাম, কিন্তু এখন তুমি কল করলে, তার জন্য আমি অবাক হয়েছি। এত করে বলেছেন আমাকে, আর এত গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়েছেন, এগুলো মনে রাখবো না সেটা হয় কি করে? এতদিন যাবৎ কথাগুলো মনে রাখার চেষ্টা করে এই গুরুত্বপূর্ণ কাজটাকে ভুলে গেলে হয়? ডেটটা মনে আছে, ডেটটা মনে করে রেখো। ডেটটা মনে আছে, ডেটটা মনে করে রেখো। আর যা যা বলেছি সেই অনুযায়ী যেন কাজ হয়। আমি ঠিক সময় চলে আসব। জি স্যার, অবশ্যই মনে আছে। আর কিছু টাকার প্রয়োজন ছিল স্যার, যেটা কয়েকদিন আগেই খরচ হয়ে গিয়েছে। তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি মনোযোগ দিয়ে কাজ করো। আমি টাকা এখনই ট্রান্সফার করে দিয়েছি। ঘুম ভাঙার পর ঈশানকে পাশে না পেয়ে ইশিকার বেশ খানিকটা অদ্ভুত লাগলো। ঘুমের মাঝে ঈশানকে এপাশে ওপাশে খুঁজে না পেয়ে তখন কোলবালিশটা হাতের নিচে দেখে অবাক হলো।
মেয়েটা উঠে বসে তারপর আশেপাশে ঈশানকে খুঁজলো। ব্যালকনি থেকে কারো কথার আওয়াজ আসছে, সেটাতেই বুঝতে পেরে উঠে বসলো। ঈশিকা বেড ছেড়ে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গেল, নিঃশব্দে এগিয়ে গিয়ে পেছনে দাঁড়ালো। ঈশানের এরকম সব কথা শুনে কেমন সন্দেহ লাগলো। ঈশিকার সন্দেহটা সেখান থেকেই শুরু হলো। পরদিন সকাল থেকেই দেখছিল বারবার করে ঈশানের নম্বরে মেসেজ আসছে আর কল আসছে, যার জন্য ছেলেটা বারবার করে ব্যালকনিতে না হলে ছাদে চলে যাচ্ছে, আবার বাইরে যাচ্ছে। ঈশিকা বারবার করে জিজ্ঞেস করা সত্ত্বেও ঈশান বিষয়টা এড়িয়ে গেলেই ঈশিকার মনে সন্দেহটা আরও বাড়ল। এতদিন বাদে এসে ঈশিকার মনে হচ্ছে ঈশান অন্য কারোর সাথে কথা বলছে। কাল রাত থেকে দেখছে ঈশান কিছু একটা লুকানোর চেষ্টা করছে। ঈশিকা যতবার করে জানার চেষ্টা করছে ততবার করে এড়িয়ে গেছে ঈশান। কি এমন হলো? তাহলে কি ওনার লাইফে সত্যিই কেউ আসলো? কথাগুলো ভাবছিল আর ঈশানের কয়েকটা শার্ট ভাঁজ করে রাখছিল। এর মাঝখানে আবারও একটা কল আসতেই ঈশান উঠে তারপর ব্যালকনিতে চলে গেল আর কথা বলতে লাগলো। ঈশিকা স্পষ্ট সবটা শুনতে পেল, কারণ সেদিকেই মনোযোগ দিয়েছিল মেয়েটা। কথাগুলো থেকে তেমন কিছু বোঝা যাচ্ছে না। ঈশান কল কেটে দিয়ে এসে যখন ফোনটা বেডে রেখে ওয়াশরুমে গেল, তখন ঈশিকা তাড়াহুড়ো করে ফোনটা নিয়ে লক খুলল। ঈশিকার নাম দিয়ে লক করা, ঈশিকা সেটা খুব ভালো করেই জানে। আর ঈশানের ফোনে ঈশিকার ফেস লক দেওয়া, সেজন্য ঈশিকা খুব সহজে খুলে ফেলল লকটা। তারপর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার খুঁজে দেখলো একটা নম্বর থেকে বারবার করে মেসেজ এসেছে আর কল এসেছে। একটা নম্বরে কল মেসেজ দেখে ঈশিকার সন্দেহ আরও গাঢ় হলো। ঈশিকা মেসেজগুলো দেখে তেমন কিছু বোঝা গেল না, তবে বুঝতে পারছে মেয়েটার সাথে অনেকদিন যাবৎ কথা হয় ঈশানের। কালকে থেকে কী সব নিয়ে কথা হচ্ছে, যার জন্য ঈশিকা বুঝতে না পারলেও মনে হতে লাগলো লোকটাকে একটু নজরে রাখা উচিত। সন্দেহটা বুকের ভেতর কেমন যেন আঘাত করতে লাগলো বারবার করে। মনে হতে লাগলো মানুষটা ওর থেকে দূরে সরে যাবে না তো। ঈশান ওয়াশরুম থেকে আসতেই ঈশিকা ফোনটা রেখে দিল। তারপর নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সারাদিন আর কোনো কাজে মনোযোগ দিতে পারলো না। পরদিন একই অবস্থা দেখে ঈশিকা কিছু একটা ভাবছিল, আর মেয়েটাকে এমন করে ভাবতে দেখে ঈশান বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে, কিন্তু মেয়েটা নিজেই আজকে ঈশানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, যার জন্য ঈশান ভাবছে হয়তো বা কোনো কারণে মন খারাপ। ঈশান প্রতিদিনের মতো অফিস শেষ করে বাসায় এসে দেখলো ঈশিকা মন খারাপ করে আছে। ঈশান এসে মেয়েটাকে টেনে ওঠালো, তারপর কাছে এনে বুকের মাঝে জড়িয়ে ধরে মাথায় চুমু খেলো। ঈশিকার কোনো রেসপন্স নেই। অন্যদিন হলে নিজে থেকে ওকে জড়িয়ে ধরতো, কিন্তু আজকে ধরল না। ঈশান মেয়েটার গালে কপালে ঠোঁটে চুমু খেলো। তারপরও মেয়েটা একদমই রেসপন্সিনের মতো রইল। ঈশান মেয়েটার গালে একটা লাভ বাইট দিয়ে বলতে লাগলো, কি হয়েছে বউটার? বাসের কথা মনে পড়েছে? ঠিক আছে, কয়েকটা দিন যেতে দাও, তারপর বাসায় নিয়ে যাব, কেমন? ফ্রেশ হয়ে নিন, আমি আপনার কফির ব্যবস্থা করছি। আর কি নাস্তা করবেন? নাস্তা তো করে এসেছি, কফি হলেই চলবে। ব্যাস, ঈশিকার সন্দেহটাই সত্যি হলো। লোকটা আজকাল ওকে ইগনোরও করছে। ঈশিকা মেয়েটার মেসেজগুলোতে দেখেছিল সেখানে আজকে দেখা করার কথা বলেছিল। ঈশান তাই করবে। আজকে হয়তো ওই মেয়েটার সাথেই দেখা করে এসেছে। নীলা নামের একটা মেয়ের সাথে ঈশান আজকাল রোজই কথা বলছে। গত 2-3 দিন যাবৎ ঈশানের কথা চলছে। পরদিন ঈশান যখন অফিসে চলে গেল, ঈশিকা তখন একটু বাসা থেকে বেরোলো কোনো একটা কাজের জন্য। ঈশানকে বলতে ভুলে গেছিল, ভাবলো বাসাতে এসে বলবে। বাসা থেকে বেরিয়ে ঈশিকা রিক্সা নিয়ে মাঝ রাস্তায় আসতেই হঠাৎই জানি মনে হলো রাস্তার এক সাইডে ঈশানের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা মেয়ের সাথে কথা বলছে। ছেলেটাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতর ধক করে উঠল। রিক্সাওয়ালাকে আর একটু কাছে নিয়ে যেতে বলল। রিক্সাওয়ালা ওদের থেকে কিছুটা দূরে দাঁড়াতেই ঈশিকা রিক্সা থেকে উকি দিয়ে ওদের দেখতে লাগলো। মেয়েটা দেখতে মোটামুটি, তবে ঈশান ওর সামনে দাঁড়িয়ে কথা বলছে। দুজনের কথা বলা শেষ হতেই তখন ঈশান মেয়েটার হাতের মধ্যে কিছু টাকা গুঁজে দিল। মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে সেখান থেকে চলে গেল। তারপর ঈশান যখনই পেছন ফিরল, দেখলো পেছনে রিক্সা থেকে বসে ঈশিকা ওর দিকে তাকিয়ে আছে। ঈশান মেয়েটার দিকে অবাক চোখে তাকাতেই ঈশিকা অসহায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিক্সাওয়ালাকে চলে যেতে বলল। ঈশান ভাবলো মেয়েটা হয়তো কাউকে ভুল বোঝেনি আর বাসায় আসলো, তারপর সবটা বলা যাবে। বাসাতে ফিরে দেখলো ঈশিকা এখনও ফিরেনি। বারবার করে কল করতে লাগলো, কিন্তু রিসিভ করছে না। সন্ধ্যার মুখে মেয়েটা বাসায় আসলো, একদম বিধ্বস্ত লাগছে দেখতে। ঈশান ওকে টেনে নিজের কাছে আনতে গেলে ঈশিকা জোর করে নিজেকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, আর কত মিথ্যে অভিনয় করবেন আমার সাথে? আর কত নাটক করে বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন? মিথ্যে কথা বলে এতদিন যাবত আমাকে নিজের কাছে ভালোবাসেন এবং মায়ে আটকে রেখেছেন। আর আজকে এসে আমি সবটা জানতে পারলাম। ওই মেয়ে কি আমার থেকেও দেখতে ভালো ঈশান, যার জন্য ওকে আপনি ভালোবাসেন?
আপনার আবার নতুন করে অন্য কারোর সঙ্গ পেতে ইচ্ছে করলো? আমার সঙ্গে কিসের কমতি ছিল ঈশান? কী সব আজে বাজে কথা বলছো ইশিকা? তোমার জায়গাটা এরকম আর ওরটা অন্যরকম। কী সব আজে বাজে কথা বলছো ইশিকা? তোমার জায়গাটা একরকম আর ওরটা অন্যরকম। ওর জায়গায় কোথায় কি তুমি সেটা জানতে চাইবে না? তার আগে এরকম করে ভুল বুঝতেছো? আমার কথা শোনো। গত 2-3 যাবৎ সবই শুনলাম, সবই দেখলাম। আর যতদূর পর্যন্ত বুঝতে পারছি যে এগুলো বেশ কয়েকদিন যাবতই চলছে। আপনি সেটা সত্যি করে দেখালেন। ঈশান, আপনি মুখে বলেছিলেন বিয়ের পরে দরকার হলে রিলেশন করে দেখাবেন, আর সেটাই করে দেখালেন। অন্য কোথায় আর কতজনের সাথে আপনার অ্যাফেয়ার্স আছে আমি জানি না, তবে চোখের সামনে থেকে একটা দেখে আমার মনে হচ্ছে আরও অনেকের সাথে আপনি এগুলো বজায় রেখেছেন। আমার ভাবতে না অবাক লাগছে ঈশান, আমি কিনা শেষে একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যে আমাকে একান্ত ব্যক্তিগতভাবে ভালোবাসতে পারলো না, তার অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন মনে হলো। আমার কথা তো শুনবে, সেটা না শুনে নিজের মতো করে ভুল বুঝে যাচ্ছ। তুমি সত্যি বুঝতে পারছো না যে আমি এমন কিছু করিনি? আমার কথা শোনো ইশিকা, প্লিজ। ঈশান মেয়েটার কাছে আসতে গেলেই ঈশিকা হাত সরিয়ে দিল। তারপর দূরে গিয়ে বলতে লাগলো, আপনি আমার একদম কাছে আসার চেষ্টা করবেন না, যদি করেন তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে রাখলাম। ইশিকা বেবি, প্লিজ আমার কথা শোনো, আমাকে সত্যিটা বলতে দাও। তুমি সেটা না করে বারবার করে সিনকিট করলে কি সব সমস্যার সমাধান হবে? আমি সবটা বলতে পারবো। কোনো সমস্যার সমাধানের দরকার নেই। আপনি আমাকে ঠকিয়েছেন ঈশান, আপনি মিথ্যে বলে আমাকে বিয়ে করেছেন। আপনার হয়তো তখন আমাকে পছন্দ মতো, কিন্তু এখন আমাকে পছন্দ না বলেই অন্য কারোর সাথে জড়ালে। ওই মেয়েটার মাঝে কি আছে যা আমার মাঝে নেই? আপনি যখন যখন যেখানে চেয়েছেন, যখন যেভাবে ভালোবেসেছেন, আমি তাতেই সায় দিয়েছি। আর আজকে এসে আপনার আসল চেহারাটা আমার সামনে আস, এমন করে আপনি আমাকে ঠকাতে পারলেন ঈশান। ইশিকা, আমার কথা শোনো। তুমি যেটা দেখেছো সেটার আড়ালে অনেক কিছু আছে যেটা তুমি জানো না। আমি তোমাকে বারবার বলতে চেয়েছি কিন্তু পারিনি। কিন্তু বলার সাহস হয়নি। আপনি নতুন করে প্রেমে পড়ছেন, এসব বউকে কি করে বলবেন? লজ্জাজনক একটা বিষয় নয়, তাই তো? আমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। ঈশান অনেকক্ষণ মেয়েটাকে জোর জবরদস্তি করতে লাগলো কথাগুলো বলার জন্য, কিন্তু ঈশিকা কোনো সুযোগই দিল না। সেদিন রাতে মেয়েটা ঈশানের সাথে একই বেডে শোয়নি। জোর করে মেয়েটাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করলে তখন ঈশিকা কান্না করে দিয়ে বলতে লাগলো, আপনার জোর করে এগুলো চাই তো তাহলে দিন। ঈশিকা কথাগুলো বলে বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই ঈশান চোখ নামিয়ে নিল। তারপর শাড়িটা ঠিক করে দিয়ে মেয়েটাকে বেডে রেখে চাদর টেনে দিয়ে নিজেই ব্যালকনিতে চলে যায়। মাঝরাতে ঈশিকার ঘুম ভাঙলে দেখে ছেলেটা রুমে নেই। বুঝতে পারে ওই মেয়েটার সাথে কথা বলছে হয়তো, কিন্তু ব্যালকনিতে এসে দেখলো ঈশান সেখানেই বসে ঘুমিয়ে পড়েছে। এমন কিছু দেখে মায়া হলো ঈশিকার, কিন্তু রাগ হচ্ছে বড্ড বেশি। ঈশিকার বারবার করে মনে হচ্ছে এই মানুষটা ওকে ঠকিয়েছে। ঈশান এরকমটা না করলেও পারত। ঈশিকা তো ওকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। কই, ওর লাইফে তো কেউ ছিল না, আর যা ছিল সব কিছু ঈশানকে বলে দিল। তাহলে ঈশান কেন ওকে ঠকালো? পরদিন সকালবেলা ঈশিকার ঘুম ভাঙলো বেলা 8টার দিকে। ঈশান 9টার মধ্যে রেডি হয়ে বেরোলো। সারাক্ষণ মেয়েটাকে কথা বলার চেষ্টা করেছে, বারবার করে জিজ্ঞেস করেছে যে সবটা জানতে চায় কিনা। ঈশিকা ততবারই ঈশানকে ইগনোর করেছে, ও জানতে চায় না। ঈশান তখন ওকে শুধু বলেছিল, সত্যিটা জানার পর কিন্তু অনেক বেশি পস্তাতে হবে ইশিকা। তখন কিন্তু মনে হবে যে ভুল করেছো, অনেক বড় ভুল করেছো, আজকে আমাকে বলতে না দিয়ে। ঈশিকা কোনো কথা না বলে নিজের কাজে মনোযোগ দিতে লাগলো। দুপুরে ঈশান বাসায় আসলো। রুমে এসে দেখলো ঈশিকা বাসাতে নেই। ভালো লাগছিল না কিছু। আম্মুকে যখন জিজ্ঞেস করলো কোথায়, তখন জানতে পারলো ঈশিকা ওর আব্বুকে কল করেছিল, সে এসে মেয়েকে নিয়ে গেছে। ঈশিকা বলেছে নাকি ঈশানের সাথে কথা বলে নিবে, অথচ ঈশান জানেই না যে মেয়েটা বাবার বাড়িতে চলে গেছে। ঈশান ভাবেনি মেয়েটা ওকে না জানিয়ে এমন কিছু করবে। এই মেয়েটা ওকে ভালো থাকতে দেবে না। বারবার করে কল করা সত্ত্বেও ঈশিকা কল রিসিভ করলো না। শেষে কল নম্বরটাই ব্ল্যাকলিস্টে ফেলে দিল। আম্মু বোন বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে, ঈশান কিছুই বলল না। শেষে 2 দিন বাদেই ঈশান ঈশিকাকে আনতে গেল, কিন্তু সেদিন মেয়েটা ওর সামনে আসলো না। বারবার করে ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। তারপর ঈশান অনেকক্ষণ যাবৎ দরজার সামনে দাঁড়িয়ে থেকেছে। শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো কি হয়েছে, তারপরও ছেলেটা কিছু বলল না। ঈশিকার রুমের সামনে এসে ঈশান অনেকক্ষণ ওকে ডাকাডাকির পরও যখন মেয়েটা দরজা খুলল না, তখন ঈশান হতাশ হয়ে বাসায় চলে আসে। ঈশান অনেকবার করে মেয়েটাকে চেষ্টা করলো কথাগুলো বলার জন্য আর বোঝানোর জন্য, কিন্তু ঈশিকা না জেনে না শুনে নিজের মতো করে ঈশানকে দোষারোপ করে গেল।
ঈশান গত কয়েকদিন যাবৎ ইশিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করে পারছে না। আব্বু আম্মু বোন মেয়েটাকে নিয়ে আসতে বলছে, কিন্তু ঈশান জানে মেয়েটা ওর সাথে আসবে না যতক্ষণ না পর্যন্ত ওর ভুল ভাঙবে। শেষে সপ্তম দিন যখন ঈশান মেয়েটাকে নতুন নম্বর থেকে কল করলো আর ও রিসিভ করলো, তখনই ইশিকা ঈশানের কণ্ঠস্বর শুনেই অনেক খারাপ খারাপ কথা বলেছে, যার জন্য ঈশান চুপচাপ কলটা কেটে দিল আর কল কাটার আগেই শুধু বলল, আমাকে ভুল যখন বুঝছো তাহলে সত্যিটা আর তোমাকে বলবো না। যদি নিজে থেকে জানতে পারবে সেদিন অনেক কষ্ট পাবে, অনেক পস্তাবে, আর সেটাই হবে তোমার জন্য শাস্তি ইশিকা। ইশিকা ভাবলো কি আর হবে, ঈশান ওকে ঠকিয়েছে, এসব কিছুই ভাবতে লাগলো। 15 দিন পরের ঘটনা। সেদিন ইশিকার এক বান্ধবী ঈশানের সম্পর্কে জানতে পারলো আর জানার পর ওকে কল করলো। তারপর একটা রেস্টুরেন্টে দেখা করতে বলল। তখন ইশিকা ভাবলো যে বাসায় বসে আছে, মন খারাপ, তার উপর বান্ধবীদের সাথে অনেক দিন হলো দেখা হয় না, তাহলে না হয় ওদের সাথে দেখা করে আসা যাক। কথাগুলো ভেবেই ইশিকা বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা করে বান্ধবীর দেওয়া ঠিকানা অনুযায়ী রেস্টুরেন্টের উদ্দেশ্যে চলে গেল, কারণ ওর বান্ধবী সেখানেই অপেক্ষা করছে। রেস্টুরেন্টের সামনে এসে দেখলো ও বান্ধবী ভেতরে বসে আছে। ইশিকা ভেতরে যেতে গেলেই এর মাঝে কোনো একটা মেয়ের সাথে ওর ধাক্কা লাগলো। মেয়েটা বের হচ্ছিল আর দুজন বিপরীত দিক থেকে আসার কারণে ধাক্কাটা বেশ বড়সড়ই লাগলো। এবার সামনে থাকা মেয়েটার দিকে তাকিয়ে ঈশান খেয়াল করলো সেই দিনই সেই মেয়েটা, আসলে যে মেয়েটার সাথে দাঁড়িয়ে ঈশান কথা বলছিল। ইশিকা মেয়েটাকে দেখা মাত্রই খানিকক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। তখন মেয়েটা বলতে লাগলো, আরে ভাবি, আপনি আপনি ঈশান ভাইয়ার ওয়াইফ না? হ্যাঁ ছিলাম, কিন্তু ভবিষ্যতে থাকবো। তুমি এখানে কেন? আর তোমার না ঈশানের সাথে থাকার কথা? মানে? এবার ইশিকা নিজের ভুল ধারণা করা সব কথা আর ভুলগুলো মেয়েটাকে বলতে লাগলো। ইশিকার বলা শেষে মেয়েটা একটু তাচ্ছিল্য করে হাসতেই ইশিকা অবাক চোখে তাকালে মেয়েটা নিজে থেকে বলল, আপনি যেটা জানেন সেটা কি ভুল জানেন ভাবি? আর আপনি এটা জানেন যে ওনার আমার সাথে সম্পর্ক, কিন্তু ঈশান ভাইয়ার সম্পর্ক ছিল যে মেয়েটার সাথে, সে মেয়েটাই আর পৃথিবীতে নেই। ভাইয়া রিয়া নামের একটা মেয়েকে ভালোবাসতো, যে আমার চাচাতো বোন ছিল। গত 1 বছর আগে ভাইয়ের সাথে মেয়েটার সম্পর্ক ছিল। ভাইয়া সে সময় অনেক বেশি উগ্র মেজাজি আর রাগী টাইপের একটা ছেলে ছিল, যা বলতো সেটাই করতো। রিয়া আপুর সাথে সম্পর্কের মাঝে অনেক কিছুই বদলেছিল, নিজের স্বভাব, চরিত্র আর চলাফেরা। রিয়া আপুর জন্য ঈশান ভাইয়া এক কথায় পাগল ছিল, ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। রিয়া আপু অনাথ ছিল, আমাদের বাসায় থেকেই মানুষ হয়েছে, সেখানে থেকে পড়ালেখাও করেছে, বড় হয়েছে। আর ভাইয়ার সাথে কোথায় কিভাবে দেখা হয়েছে জানি না, তবে পরবর্তীতে ওদের সম্পর্ক হলে আমি একদিন দুজনকে একসাথেই দেখে আমি বিষয়টা জিজ্ঞেস করলে তখন রিয়া আপু সবটা বলে। সব শোনার পর আমি ভাবি যে আপুকে কাকে ভালোবাসলো, অন্তত আমাকে একটাবার দেখা উচিত। তারপরই একদিন ভাইয়ের সাথে কথা বলতে আসি, ভাইয়ার সাথে দেখা করি। তারপর থেকেই ভাইয়ার পরিচয়। আমার পরিবারের অবস্থা ততটা ভালো নয়, তাই ভাইয়া আমাকে একটা জবের ব্যবস্থা করে দেয়। কিন্তু তখন উনি অফিসে বসতো না, আর যতদিনে বসলো ততদিনে রিয়া আপুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রিয়া আপু আর এই পৃথিবীতে নেই। মানে? আসলে যেদিন আপুর অ্যাক্সিডেন্ট হয় সেদিন ভাইয়া আপুর ওপর খুব রাগ করেছিল, ওর পছন্দের কালো গোলাপ আনেনি বলে। আর রাগ করে চলে যাচ্ছিলাম, তখন ভাইয়া বারবার করে ডাকছিল, কিন্তু রাস্তা পার হতে গিয়েই আপুর সেদিন অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ঈশান ভাইয়া তেমন ক্ষতি না হলেও আপু সে সময় স্পট ডেড হয়ে যায়। সেদিন আপুর মৃত্যুর আগে আপু কয়েকটা কথাই বলে গিয়েছিল। আপু চলে যাওয়ার পর যেন ভাইয়া বিয়ে করে নেয়, নতুন কারোর সাথে সংসার শুরু করে, যার সাথে সংসার করবে তাকে যেন ভালোবাসে। ভাইয়া পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছিল আব্বু আম্মুর কথাতেই বিয়ে করার, কিন্তু আরও সময় নিতে চেয়েছিল। আর ভাইয়ার আব্বু আম্মু যখন এই বিষয়টা নিয়ে জোর করে তখন আমাকে জানিয়েছিল, আমিও বলি ভাইয়াকে বিয়ে করে নিতে। আর তারপর আমার সাথে আপনার সাথে দেখা হয়, সব কিছুর মিলিয়ে আমি জানতাম। আর আপনাদের বিয়েতেও আমিও গিয়েছিলাম, পুরো পরিবারকেই ভাইয়া ইনভাইট করেছিল। আর আজকে আমার যা পরিস্থিতি সেটা শুধুই ভাইয়ার জন্য। উনি আমাকে অনেক হেল্প করেছেন, একজন বড় ভাই থাকলেও হয়তো এতটা হেল্প করতো না। শুধু ওনার যে ভালোবাসার মানুষ, তার কোনো আত্মীয় হই বলেই এতটা করেছে। ভাইয়াকে আমি বড় ভাইয়ের মতোই সম্মান করি ভাবি, কিন্তু আপনি আমাদের নিয়ে ভুল বুঝলেন। আর ভাইয়ার সাথে সেদিন যেটা করেছেন, তারপর ভাইয়া আপনাকে সেটা বলেছে, সবটা বলেছে। আরও বলেছে যেন আপনার সাথে দেখা হলেও কখনো এসব বিষয়ে যেন না বলি।
পুরনো কথাগুলো ভাইয়া ঘাটতে চায় না, কিন্তু আপনি ভাইয়াকে অনেক কষ্ট দিয়ে ফেললেন ভাবি। যদি বিশ্বাস হয় তবে ভাইয়ার কাছে ফিরে যাবেন। মানুষটা যে অনেক কষ্ট পাচ্ছে, আজকাল অফিসেও যাচ্ছে না, আর একাই বাসায় পড়ে থাকে, এলোমেলো ঘোরাফেরা করে শুনলাম। আর আমার কথায় বা কাজের যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করবেন ভাবি। আমি বুঝতে পারিনি যে আপনি ভাইয়াকে আমার সাথে দেখে এমন করে ভুল বুঝবেন। ঈশিকা সেদিন আর কান্না আটকে রাখতে পারেনি। রেস্টুরেন্টের মাঝেই ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়েছিল। ওর বান্ধবী এসে ওকে আগলে নেয়, তারপর বাসায় পৌঁছে দেয়। দুদিন বাদে যখনই ঈশিকা ঈশানের বাসায় আসলো, ছেলেটা তখন বাসার বাইরে যাচ্ছিল। ঈশান কেমন এলোমেলো অবস্থায় দেখে ঈশিকা সামনে দাঁড়ালো। ঈশান মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ঈশিকা ঈশানের হাত ধরে নিজের দিকে ফেরায়। তারপর দুই হাতে ছেলেটাকে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। ঈশান ওকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলে ঈশিকা মুখটা তুলে ছেলেটাকে দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরে বলতে আরম্ভ করে, ঈশান, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি না জানতে পারিনি আর বুঝতে পারিনি যে এরকম কিছু ছিল। আমি আপনাকে ভুল বুঝে চলে গিয়েছিলাম। এই কয়েকদিনে আপনাকে যা কষ্ট দিয়েছি তার থেকে বেশি কষ্ট সেই 2 দিনে আমি পেয়েছি। আমি যখন থেকে জানতে পেরেছি আপনি অন্য কাউকে ভালোবাসতেন, সে আপনাকে ছেড়ে চলে গেছে, আর তার জন্য তারই কথা মতো আমি আপনার ভালোবাসাটা পাচ্ছি। আপনার একজন পরিমাণে ভালোবাসা আমার কাছে পাহাড় সমান, কিন্তু আমি সেটা রাগ জেদের কারণে ভুলে গিয়েছিলাম, অন্যায় করেছিলাম। সেই দিন আপনাকে ছেড়ে গিয়ে মাফ করে দিন আমাকে প্লিজ। আর কখনো আমি আপনাকে ছেড়ে যাব না। আমি সব সত্যটা জেনে গেছি, বিশ্বাস করেন, আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না। ঈশান জোর করে মেয়েটাকে ছাড়ালো। সামনে আব্বু আম্মু দাঁড়িয়েছিল, যার জন্য ওকে ছাড়িয়ে নিয়ে রুমের দিকে যেতে গেলে ঈশিকা ওর পেছন পেছন রুমের দিকে গেল। তারপর গিয়ে আর রুমের দরজাটা আটকে দিয়ে ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরল। ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিল, হাত ধরে টেনে বেডে এনে বসালো। মেয়েটা ওর পাশে বসলো। লোকটা কথা বলছে না দেখে উপায় না পেয়ে শেষে পায়ে জড়িয়ে ধরতে গেলেই ঈশান মেয়েটাকে উঠিয়ে কোলের মধ্যে বসালো। তারপর এক হাতে কোমরে জড়িয়ে ধরে আরেক হাত মুখের পাশে রেখে কপালে চুমু খেয়ে বলল, কার উপর রাগ করব? একজনের সাথে রাগ করতে গিয়ে তাকে হারিয়ে ফেলেছি, তাই তোমাকে জানতে দিতে চাইনি। রিয়ার জন্য তুমি আমাকে পেয়েছো, আর আমি তোমাকে যতটুকু ভালোবাসি ততটুকু থেকে কষ্ট দিতে চাইনি। তোমার দায়িত্ব নিয়েছিলাম ভালোবাসার আর সব কিছুর, সেজন্যই তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। কিন্তু সত্যিটা না জেনে, সবটা না বোঝার চেষ্টা করেই চলে গেলে, কষ্ট দিলে আমাকে। ঈশিকা ঈশানের সারা মুখে দুই হাতে আগলে নিয়ে চুমু খেলো। তারপরও ঈশান চুপ করে আছে দেখে মেয়েটা নিজেই ওর ঠোঁটে ঠোঁট মেলালো। তারপরও ছেলেটা চুপ করে আছে। ঈশিকা ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান মেয়েটার মাথাটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, শাস্তি দেওয়ার হলে কাছে থেকে দিতে, এখানে থেকে যত পারো শাস্তি দিতে। এমন করে শাস্তি দেওয়ার তো খুব বেশি প্রয়োজন ছিল না ঈশিকা। সরি ঈশান, আই এম রিয়েলি সরি, আই লাভ ইউ। ঈশান মেয়েটাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। এরপর ওদের ভালোবাসাময় সংসার কাটুক, ভবিষ্যৎ প্রজন্ম আসুক। দেখা হচ্ছে অন্য কোনো দিন। তার কারণ আজকের গল্পটা আজকে এই পর্যন্তই। পরবর্তী গল্প আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।